সকল ভারতবাসী, বঙ্গবাসী, জাতীয়বাসীকে নমস্কার। গেম উইথ গুরুজের আরো একটি এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আমার সাথে সন্দীপ এবং কিশোরকে নিয়ে আমরা চলে এসেছি আরো একটা নিউ লিড ব্রুড কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে। তো এই এই ভিডিওতে আমরা প্রবাবলি দেখে নেবো যে আপনাদের কোন প্লেয়ারকে চুজ করা উচিত, সেটা হালান্ড না সালা না দুজনেই, নাকি অন্য কোনো ডিফারেন্সিয়াল কোন ডিফেন্ডারদের আপনারা পাখির চোখ করতে পারেন, কাদের ফিক্সচার দেখে কনসিডারেবলি ভালো মনে হবে, এবং আমাদের কি প্ল্যানস গোয়িং ফরওয়ার্ড টু গেম উইক 4 অ্যান্ড অ্যাহেড ইন দি প্রিমিয়ার লিগ। কে আর বেশি দেরি না করে প্রথমেই আমরা যে টপিকটা শুরু করব, তাহলে সেটা সেটা হচ্ছে যে আমাদের, তাহলে আপনাদের কারেন্টলি আমরা যদি চোখ বলে আমাদের প্রিমিয়ার লিগের স্ট্যান্ডিং এ, তাহলে টপ করছে অবশ্যই ম্যানচেস্টার সিটি, তারপরে ফলোড বাই লিভারপুল, এবং প্রথম পাঁচটা টিমই আনবিটেন এখনো অবধি ইন ইন দ্য লিগ। সেটা মানে কোয়াইট ইন্টারেস্টিং হলেও, কিন্তু বাকি বাকি সবকটা টিম কিন্তু ম্যাচ হেরেছে, এবং এই এই পাঁচটা টিম কিন্তু এখনো অবধি আনবিটেন। অনেকে বলছে নিউ ক্যাসেল খুব একটা ভালো খেলেনি এখন অবধি, সেরকম সেরকম পারফরমেন্স দেখা দেখা যায়নি, কিন্তু তাও তারা আনবিটেন। অ্যান্ড অ্যান্ড দ্যাট ইজ অলসো ট্রু ফর ব্রাইটন, যারা গেম উইকের পর গেম উইক, সিজনের পর সিজন নিজেদেরকে বারবার তুলে নিয়ে আসছে এবং নিজেদেরকে প্রুভ করছে, আর নিজেদেরকে দেখাচ্ছে যে দে ট্রুলি ডিজার্ভ টু বি দেয়ার ইন দ্যাট বিগ লিগ, ইন দ্যাট টপ 6 টপ 7 পজিশন, সিজন আফটার সিজন। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা প্রিমিয়ার লিগ জানতাম এতদিন যে ইট ইজ অ্যাবাউট ফোর টিমস: ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, আর্সেনাল। তো ম্যানচেস্টার সিটি তো মানে obviously it has been quite a considerable relegation over the past few years, but সিটি আসার পরেও there was a considerable amount of time যখন সিটি বা স্পার্স would make that top 6। কিন্তু আমরা যদি এখন আজকের ডেটে যদি আমরা টপ 6 দেখি, তাহলে দেখা যাবে কি আর্সেনাল, সিটি আর লিভারপুল আর স্টিল দেয়ার, বাট অন্যরা কোথায়? সন্দীপ, কি মনে হচ্ছে? মানে চেলসি, স্পার্স তো প্রায় মিড টেবিলে আছে। তো হাউ ডু ইউ সি দিস, এন্ড হোয়াট আর ইউর থটস অন ফর দি চেলসি এন্ড দি স্পার্স ফ্যান্স, or of course the United fans in a nutshell? ফেজে যেটা একটা, যেমন আজ থেকে 4-5 বছর আগে যদি ফেজটা আমরা দেখি, আর্সেনাল ফ্যানরাও খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল সেই সময়। সেই সময় অনেক ম্যানেজার আছে গেছে, এমেরিও ছিল মাঝখানে। আর্টেটা আসার পর আর্সেনালের একটা ভালো স্কোয়াড তৈরি হয়েছে, টিমটা ব্যালেন্স ভালো এখন খেলছে। তো একটা ফেজ যেমন চেলসির যদি এখন আমরা স্ট্র্যাটেজিটা দেখি, চেলসি ইজ বিল্ডিং আ টিম ফর দি ফিউচার। অ্যাভারেজ এজ পুরো টিমটারই অনেক কম, প্লেয়ার খুবই ভালো ভালো প্লেয়ার আছে, যাদের হয়তো গোয়িং 3-4 ইয়ার্স এর মধ্যে যাদেরকে আমরা প্রচুর ডেভেলপ করতে দেখবো। তো চেলসি অবভিয়াসলি ইন বিল্ডিং স্টেজ। আরেকটা যেটা টিম ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেডেরও ম্যানেজমেন্টে রিসেন্টলি কিছু কিছু চেঞ্জেস হয়েছে, বাট খুব একটা যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে বলে মনে হয় না। কারণ অল দি ট্রান্সফার্স আর বিং ড্রিভেন বাই দি ম্যানেজার চয়েস, যা আমি দেখতে পাচ্ছি। ম্যানেজারের যারা যারা ফেভারিট প্লেয়ার বা ম্যানেজারের যেসব চয়েস, তাদেরকেই ম্যানেজমেন্ট এনে দিচ্ছে ম্যানেজারের কাছে। বাট ম্যানেজারের কাছে ইপিএল এক্সপিরিয়েন্স এখন অব্দি যে খুব ইজি হয়েছে সেটা বলা যায় না। ফার্স্ট সিজন ওয়াজ স্টিল আ গুড পারফরমেন্স, বাট আগের সিজন, এই সিজন খুব একটা যে ভালো কিছু করতে আপাতত 3টে গেম উইকে পড়েছে বলেও মনে হয় না। তো ম্যানচেস্টার ইউনাইটেড কি স্ট্র্যাটেজি সেটা এখন আরো কিছুদিন গেলে বোঝা যাবে। অবভিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেডও টিম ফর দি ফিউচার বিল্ড করার চেষ্টা করছে। বাট হ্যাঁ, লিভারপুল, লিভারপুলের আমার মনে হয় এটা একটা গোল্ডেন ফেজ, যেখানে অনেক কটা বছর ধরেই ভালো খেলছে, মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে। ক্লব চলে যাওয়ার পরে পরও 3টে গেম কোনো এফেক্টই সেরকম বোঝা যায়নি। বাট হ্যাঁ, হ্যাঁ, মানে মানে মেসি লিভারপুলের আছে বলে। লিভারপুলের বিষয় তো শুনবোই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা মানে চেলসি যেরকম তুই বললি, মানে রিবিল্ডিং স্টেজে আছে, আর ইউনাইটেড ম্যানেজমেন্টের কিছু চেঞ্জেস হচ্ছে বা না হচ্ছে, হোয়াট এভার বিট, ইউনাইটেড একটা জায়গায় আছে। সো বাট কিশোর, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট স্পার্স? লাইক সোলাঙ্কে এসেছিল, তো দেয়ার ওয়াজ আ লট অফ টক, লট অফ বাজ কি তারা তারা ভালো স্কোয়াড তৈরি করেছে, অ্যান্ড লাস্ট সিজনও তারা বেশ কম্পিটিটিভ খেলেছে। দে হ্যাড আ ভেরি গুড সিজন লাস্ট আউটিং ইন দি প্রিমিয়ার লিগ। আর এই সিজনে আফটার সোলাঙ্কি গন, সেকেন্ড ম্যাচটাতে তারা ফাটিয়ে খেলেছে। কিন্তু এই নিউ ক্যাসেলের সাথে পুরো ম্যাচটা ডমিনেট করে সেকেন্ড হাফটা, মানে লাস্ট মিনিটে একটা গোল কনসিড করে, মানে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে? হ্যাঁ, যেখানে আমি যদি টটেনহাম হটস্পারের পারফরমেন্স দেখি, অ্যাঙ্গি পোস্তেগুলো এই জবের থেকে ম্যানেজার হয়েছে, তারা একটু আল্ট্রা অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করছে। পুরোটাই অফেন্সিভ খেলছে। সেই কারণে তুমি যদি দেখো ওদের ডিফেন্সিভ লাইনটা অনেকটাই উপরে খেলে, পেড্রো পুরোর মতো প্লেয়ার অনেকটাই উপরে অ্যাসিস্ট দেওয়ার চেষ্টা করে এবং মিডফিল্ডে ঢুকে যাচ্ছে। তো এটার ফলে কি হচ্ছে, তাদের ডিফেন্সটা এতটা স্ট্রং হচ্ছে না, এন্ড সেই কারণে ওরা গোল খেয়ে যাচ্ছে। তো সেই স্ট্র্যাটেজিটাকে একটু ওদেরকে একটু দেখতে হবে স্পার্সকে, বিকজ স্পার্স হচ্ছে কিছু
কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার যেমন সন, ম্যাডিসন, এবার সোলেঙ্কেকে নিয়েছে, আরো তাদের হ্যারিকেনের যে অভাবটা আগের বছর বুঝতে পেরেছিল যে হ্যারিকেন চলে যাওয়ার পরে সেই সেই অভাবটাকে দূর করার জন্য ডমিনিক সোলাঙ্কেকে নিয়েছে। এবার সোলেঙ্কেকে নিয়েছে আরো নতুন এই পোস্টেগুলোই। বাট ডমিনিক সোলাঙ্কি যেহেতু ইনজিওর্ড হয়ে যায়, তো সেইভাবে এখনো স্টার্ট করতে পারেনি। তো স্পার্সের জন্য আমি ভাববো ওদের একটু ডিফেন্সটাকে স্ট্রং করতে হবে, অ্যান্ড সোলাঙ্কে হলে হয়তো আরেকটু ভালো অ্যাটাকিং ফ্রন্টে ওরা খেলবে। তো এইটাকে নিয়ে ওদেরকে হয়তো একটু বিবেচনা করে তারপরে হয়তো এই ইন্টারন্যাশনাল ফিক্সচারের পরে, গ্যাপের পরে, তারপর আবার হয়তো নতুন করে স্টার্ট করবে টোটেনাম। বিকজ টোটেনামে যখন সন যখন আগুন ভাবে খেলে তখন কিন্তু টোটেনহাম আনবিটেবল, মানে সেই সময় সন একা দমে একা ম্যাচ জিতিয়ে দেয়। বাট কোনো টিম যদি সনকে মার্ক করে নিচ্ছে তখন তাদের গেম প্লেটা অনেকটা কমজোরি হয়ে যাচ্ছে, অ্যান্ড ডিফেন্সিভ অনেকটা উঠে পড়ে গেলে তখন অনেকটা কাউন্টার অ্যাটাকে তারা গোল খেয়ে যাচ্ছে। তা আগের ম্যাচে আমরা যেটা দেখলাম, ভালো খেলেও লাস্ট মোমেন্টে, হ্যাঁ, নিউক্যাসলের কাছে লাস্ট মোমেন্টে হেরে গেল, কারণ তারা অনেকটাই প্রেস করছিল নিউক্যাসলের ডিফেন্সে, তো সেই মুহূর্তে ওরা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গেল স্পার্স। তো সেই জিনিসটা নিয়ে একটু বিবেচনা করতে হবে, অ্যান্ড হয়তো আশা করছি পরের কিছু গেম উইকে সোলাঙ্কে ফিরলে প্লাস ডিফেন্সিভটা একটু স্ট্রং করলে তারা হয়তো বেটার খেলবে। কিন্তু হয়তো মানে মানে তুই তুই যেটা বললি যে মানে সন ভালো খেললে স্পার্স ইজ আ ডিফারেন্ট টিম, ইজ আ ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিড। কিন্তু মানে পয়েন্ট ইজ সোলাঙ্কি যবে থেকে নেই তবে থেকে কিন্তু সন স্টার্টেড প্লেইং ওয়েল, মানে গেটিং ইনটু দ্যাট অ্যাডভান্স পজিশনস, মানে মানে হাউ ইট উইল টার্ন আউট ফর স্পার্স যখন সোলাঙ্কি চলে আসবে, কি কতটা সন মানে ফ্রিলি খেলবার জায়গা পাবে ওই ওই জায়গাটাতে। কারণ সন মানে ওই জায়গাটাতেই অ্যারাউন্ড বিলং করে, ওই জায়গাটাতেই থাকে, একটা একটা বিল্ড আপ করার চেষ্টা করে ইন হবে। বাট দেখা দেখা খুবই ইন্টারেস্টিং হবে। এবং অবশ্যই তার চেয়েও ইন্টারেস্টিং হবে হবে এইটা নিয়ে না কথা বলা যেটা হলো যে আমাদের গত লাস্ট যে গেম উইক 3-তে, মানে আমরা তো জাস্ট এখনই লিগ স্ট্যান্ডিংটা যেটা ডিসকাস করছিলাম সেটা জাস্ট বেসিস অ্যাবাউট দ্য 3 গেম উইকস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। থার্ড আরো 35টা ম্যাচ হবে, 38 টোটাল গেম উইকস থাকবে। তো লট উইল চেঞ্জ প্রবাবলি, এই টিমগুলো আবার ফেরত আসবে, নিজেদেরকে আবার মানে ফাইট দেবে। বাট যেই লাস্ট যে মোস্ট রিসেন্ট গেম উইক 3-তে দের ওয়ার 20 টিমস দ্যাট পার্টিসিপেটেড। 19টা টিম তার মধ্যে গোল করেছে। একটা টিম আছে যারা এই লাস্ট গেম উইকে গোল গোল পায়নি। এবং এবং সেই টিমটার মানে একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে একটা একটা পজিশনে আছে, একটা জায়গায় আছে। অবশ্যই মানে উইল টক অ্যাবাউট দি ইজিপশিয়ান কিং। অবশ্যই উইল টক অ্যাবাউট what that trio is doing. We will obviously talk about who can be that third Liverpool option for you going forward, or we'll definitely talk about the defense. But most importantly, where is Manchester United? মানে কি হচ্ছে? What is the problem? They started well, right? I mean তারা তো ভালোই শুরু করেছিল ম্যাচটা, কিন্তু অচানক মানে ফার্স্টে ওই আলেকজান্ডার আর্নল্ডের ওই গোলটা যেটা ডিসঅ্যালাউড হলো, তারপর থেকে যেন ম্যাচটাতে ফিরে আসতে পারেনি। সামবডি লাইক ক্যাসেমেরো, যাকে যাকে প্রবাবলি অনেক বড় বড় ম্যাচে অনেক বড় বড় ট্রফি ফাইনালে বার করতে দেখা গেছে, কিন্তু কি হয়ে গেছিল কাল? মানে কি মনে হয় কিশোর, লাইক হোয়াট ডু ইউ হ্যাভ টু সে, এন্ড এনিবডি লাইক? হ্যাঁ, হ্যাঁ, শুরু করবো হচ্ছে, আমি নিজে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, তো ম্যানচেস্টার ইউনাইটেড পারফরমেন্স, কালকের পারফরমেন্স দেখে আমি খুব মানে খুবই দুঃখিত। বাট আমার যেটা খারাপ লাগছে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ওয়ান অফ দ্য হাই স্পেন্ডিং টিম ইন দ্য প্রিমিয়ার লিগ। তারা অনেক প্লেয়ার্স, নতুন প্লেয়ার আনছে, ইয়াং প্লেয়ার্সদেরকে নিয়ে আসছে, প্রচুর ট্রান্সফার করছে, বাট সেইরকম রেজাল্ট আমরা পাচ্ছি না। আর সেই রেজাল্টটা না পাওয়ার কারণ আমাদের প্লেয়ার, আমাদের টিমের মধ্যে প্রতিভার কিন্তু কম নেই। বিকজ ক্যাসিমিরো, একটু আগেই তুই যেটা বললি, ক্যাসিমিরো হচ্ছে রিয়াল ম্যাড্রিডের একটা মানে একটা চ্যাম্পিয়ন টিমের একটা ক্রুসিয়াল প্লেয়ার। আর সেই প্লেয়ারকেও আমরা ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েছে যাতে ডিফেন্সিভ মিডফিল্ড এই ডিফেন্সিভ মিডফিল্ডটা যাতে স্ট্রং হয়, যাতে কোনো অপোনেন্ট টিমের যাতে খেলার ফ্লোটাকে স্টপ করা যায়। বাট সেটা হয়ে উঠছে না বিকজ অফ মানে অনেক চেঞ্জেস হচ্ছে প্রত্যেকটা গেম উইকে, টিমের মধ্যে প্রচুর চেঞ্জেস, প্রচুর প্লেয়ার, তারা একটা স্টেবল কম্বিনেশন তৈরি করতে পারছে না আমার যেটা মনে হচ্ছে। অ্যান্ড সেই কারণে সেই পারফরমেন্সটা আমরা পারছি না। অবশ্যই আমাদের যে সালার একটা মানে দুর্দান্ত পারফরমেন্স সেটা তো আছেই, বাট স্টিল লাস্ট কিছু সিজনস ধরে সালার কিন্তু ফেভারিট টিম হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিকজ লাস্ট যদি আপনার দেখা যায় সব থেকে ম্যাক্সিমাম গোলস কিন্তু সালা ম্যানচেস্টার ইউনাইটেড সাথে দিয়েছে 10টা গোল। অ্যান্ড সেটাকে একটা প্লেয়ার যে বারবার আমাদেরকে ধরাশায়ী করছে, and সেটার কোনো আমরা স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স কিছু খুঁজে পাচ্ছি না, সেটা আমার কাছে খুব চিন্তা বিষয়। প্লেয়ার তো ভালো হতেই পারে, বাট একই প্লেয়ার বারবার আমাদেরকে ধরাশায়ী করছে, and সেটা মানে কোচকে একটু মানে ম্যানেজারকে দেখা উচিত। প্লেয়ার তো প্রচুর আছে, বাট সেই কম্বিনেশন বা সেই প্লেয়ারটাকে আটকানোর জন্য কি করা উচিত সেটা বারবার আমরা ভুল করছি, আর সেই মুহূর্তে আমরা ম্যাচ হেরে বেরিয়ে যাচ্ছি। ডিড ইউ মানে তোর ইয়ের
মানে সন্দীপের কাছে আসবো। সন্দীপ লাইক ব্রুনো ফার্নান্ডেজ লাইক একটা প্রিমিয়াম মিডফিল্ডার বলা হয়, মানে একটা 8 সাড়ে 8 মিলিয়ন প্রাইস রেঞ্জে একজন প্রিমিয়াম মিডফিল্ডার। তো লাইক ইভেন মার্কাস র্যাশফোর্ড। তো মানে যদি আমি মানে তো যদি আগের ম্যাচটা তোর তোর তুই যদি দেখিস, হু ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ফর ম্যানচেস্টার ইউনাইটেড তোর মনে হয় অন ফিল্ড? অ্যান্ড হাউ ডু ইউ সি দিস প্লেয়ার্স লাইক হাউ অ্যান্ড লাইক দে আর পারফর্মিং ইন টার্মস অফ দ্য ভ্যালু দে টেক? লাইক মার্কাস র্যাশফোর্ড বল কি তুই ব্রুনো ফার্নান্ডেজই বল, মানে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইট? কিছুটা কোচের স্ট্র্যাটেজির প্রবলেম হচ্ছে। আমরা ব্রুনো ফার্নান্ডেজকে দেখছি একটা স্ট্রাইকার হিসেবে খেলছে, কিছুটা সেটা কভার করার চেষ্টা করছে। হয়ল্যান্ড টিমের মধ্যে যেহেতু নেই এখন আপাতত, কিন্তু সেই জন্য হয়ল্যান্ডের জায়গাটায় জার্জি খেলেছিল আগের ম্যাচ। কিন্তু তাও কখনো কখনো স্ট্রাইকার হিসেবে খেলছে, কখনো ব্রুনো ফার্নান্ডেজ আগেন তার মিডেই হচ্ছে তার মেন পজিশন, সেখান থেকে তাকে যদি প্রথম দুটো ম্যাচ স্ট্রাইকারে খেলা হয়, দেন একটা এই কোচের স্ট্র্যাটেজির একটা প্রবলেম দেখা যাচ্ছে। পরপর দুবার এমনি থিয়েটার ড্রপ ড্রিঙ্কসে এসে সালার এমনি ট্রিমেন্ডাস পারফরমেন্স, বড় বড় মার্জিনে হারানো, এটা একটা খুবই ভাবার বিষয়। এবং টিমে সবসময় চেঞ্জেস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ডিফেন্সিভ কম্বিনেশনে চেঞ্জ হচ্ছে। কাল দিলিটো খেলেছিল, বাট সেরকম তার পারফরমেন্স পাওয়া যায়নি তার থেকে কিছু। এবং সাইনিং প্রবাবলি যে সাইনিংস গুলো হচ্ছে ঠিক ঠিক পজিশনে হচ্ছে না। আমি যেমন প্রথম উইকেও বলেছিলাম যে আমাদের উইক লিঙ্ক হচ্ছে টিমের স্ট্রাইক জোনটা মেনলি। একটা টিমের যদি খুব ভালো মিডফিল্ড থাকে, ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো মোস্ট অফ দ্য টাইম আগের সিজনে দেখা গেছিল সে উপর দ্বারাই খেলছে। তো দিস ইজ ল্যাক অফ প্ল্যানিং ফ্রম দি ম্যানেজার, এক নম্বর। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ঠিক ঠিক স্ট্র্যাটেজিক জায়গায় ঠিক ঠিক প্লেয়ার নেওয়া হচ্ছে না। আমরা যদি অন্য কোনো একটা স্ট্রাইকারের ধারে যেতাম, মেবি জো ফেলিক্স বা কোনো এমনি যদি একটা কোনো স্ট্রাইকারকে যদি টার্গেট করতো, দ্যাট উড হ্যাভ বিন স্টিল আ বেটার অপশন। বাট এখনো আমরা দেখতে পাচ্ছি সাইনিং হচ্ছে, উগাটেকে সাইন করেছে মেবি অ্যাজ আ লাইক ব্যাকআপ ফর কেন ক্যাসেমিরো, তোরা ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগ উইনিং প্লেয়ার রাহিম স্টার্লিং কে সাইন করেছিস অ্যাজ আ স্ট্রাইকার প্রবাবলি? রাইম স্টার্লিং কে তো নেওয়ার ব্যাপার হচ্ছিল, বাট যাই হোক রাইম স্টার্লিং ম্যানচেস্টার ইউনাইটেড আসেনি, আর্সেনালের কাছে, এটা শুনেই আমি খুশি। তো কোনো বললাম না, কোনো প্ল্যানিং বা সেরকম স্ট্র্যাটেজিক ডিসিশন অন দি সাইনিংস স্পেন্ড করছে প্রচুর। আমরা দেখেছি অ্যান্টনির মতন একটা প্লেয়ারকে অত অত মিলিয়ন রুপিস দিয়ে আগের সিজনে এলো, সে হচ্ছে সুপার ফ্লপ। এবং সে এখন টিমে অ্যাজ আ তার মানে সাবস্টিটিউট কখনো কখনো নামছে, কোনো কোনো ম্যাচে নামছে না। এবং তার জায়গায় যে এখন খেলছে আমার, আমার বরঞ্চ তার একটা গোলও করেছে এই সিজনে। সে তাকে লোনে পাঠানো হয়েছিল, সেই সিজনে আবার টিমে ফেরত এসে চান্স পাচ্ছে। তো কোনো একটা কনসিস্টেন্সি নেই একটা টিমকে দাঁড় করানোর জন্য। একটা প্লেয়ারকে ব্যাক করতে হয়, একটা প্লেয়ারকে ভালোভাবে চান্স দিতে হয়, তাকে 90 মিনিট গেম টাইম দিতে হয়, বেশি গেম টাইম দিতে হয়, তবে সেই প্লেয়ারটা, তার মধ্যে ট্যালেন্ট থাকলেও সেই প্লেয়ারের আপব্রিঙ্গিং হচ্ছে না, যেটা আগে ম্যানচেস্টার গোল্ডেন টাইমে একটা ব্যাপার ছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ডেভেলপ ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড। তো সেরকম নতুন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না ম্যানচেস্টার, যারা ভালো ভালো প্লেয়ার। আমরা দেখেছি অনেক প্লেয়ারকে ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড লোনও করে দিচ্ছে, যারা ইয়াং ট্যালেন্ট। তো এইসব জায়গাগুলো একটা দেখতে হবে কোথায় গ্যাপস হচ্ছে অন দি লাইক স্ট্র্যাটেজিক পার্ট। তো মানে যদি আমরা দেখি যে মানে ফর ম্যানচেস্টার ইউনাইটেড তুই বললি যে বিকজ অফ পজিশনিং ভুল ট্যাকটিক্যাল এরারের জন্য প্রবলি টিমটা সেভাবে খেলতে পারছে না। তো মানে হু যদি কেউ যদি ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার কারোর টিমে আছে, বা কেউ ধর ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার নেবো ভাবছে, তো হু শুড বি দ্যাট প্লেয়ার দ্যাট ইউ মাইট রেকমেন্ড সামবডি ফর ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড in your side, because upcoming fixture ওদের সাউথহ্যাম্পটনের সাথে আছে, which is an easier side to probably go for প্লেয়ার। মানে একটা সাউথহ্যাম্পটনের টিম হয়তো গোল খাবে হয়তো ইউনাইটেডের কাছে, এরকম ধরাই যায়। তো মানে কে হতে পারে তোর কাছে ওই ওই চয়েসটা, বা হোয়াট শুড বি ইয়োর রেকমেন্ডেশন? প্লেয়ার নেওয়া উচিত না অন দ্যাট লাইন্স? স্ট্রাইক লাইনে চান্স দেওয়া উচিত যতদিন না হয়ল্যান্ড পুরো ফিট হচ্ছে, প্রথম টিমে আসছে ততদিন অন্তত। ব্রুনো ফার্নান্ডেজকে নিজের জায়গায় খেলতে দেওয়া উচিত। এবং যদি রাশফোর্ড 45 মিনিটস চান্স পেলেও পরে গেম উইকে যদি ভালো না খেলতে পারছে, দ্যাট পজিশন শুড বি গিভেন টু গার্নাচো। আমরা গার্নাচোকে দেখেছি যখনই নেমেছে একটা অ্যাসিস্ট করেছে, কিংবা গোল ইভেন চান্সেস ক্রিয়েট করেছে, সেটা অফসাইডও হয়তো হয়ে গেছে কখনো কখনো। কিন্তু যাই হোক, উই হ্যাভ সিন দ্যাট স্পার্ক কামিং ফ্রম হিম, যেখানে রাশফোর্ড কিন্তু সেটা কনসিস্টেন্টলি করতে পারছে না এখন। তো দেখতে হবে এই এই সব জায়গাগুলোতে দেখতে হবে। কবি মাইনো প্লেয়ারটা ভালো অন দি মিডফিল্ড, বাট নট অন দি পয়েন্ট অফ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। একটা ভালো প্লেয়ার লাগে ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট নাথিং টু বি ভেরি প্রাউড অ্যাবাউট দিস টিম। ব্রুনো ফার্নান্ডেজ অ্যাজ এ ক্যাপ্টেন ঠিকই আছে, প্রবাবলি ইন দ্যাট কম্বিনেশন হি ইজ দ্য ওয়ান হু ফিটস অ্যাজ দি ক্যাপ্টেন। বাট লাইক অ্যাজ ইউনাইটেড ফ্যান উই উড ওয়ান্ট টু সি দি রেজাল্টস অন দি লাইক স্কোর শিট। তো একটা গেম উইকে লিভারপুলের কাছে 3-0 হারা অন হোম ইজ সামথিং উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল as a fan and from a like team which is spending so much in the transfer market. অ্যাবসলিউটলি, আই মিন ইয়া, আই উইল অ্যাড ওয়ান থিং। আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আহ, আমাদের যে স্ট্রাইক লাইন আছে, জাগজি, রাশফোর্ড, ব্রুনো, তারা হয়তো একটু কম্পারেটিভলি উইক টিমের সাথে ভালো খেলবে,
বাট যে স্ট্রং ডিফেন্স, ফর এক্সাম্পল যে লিভারপুলের একটা স্ট্রং ডিফেন্স, ম্যান সিটির স্ট্রং ডিফেন্স, চেলসির বড় টিমের যে ডিফেন্স, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে গোল করাটা সেটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। মানে যে ডিফেন্স একটু স্ট্রং, একটু এক্সপিরিয়েন্স ডিফেন্স থাকে, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ফল্টার করছে। মানে এটা যদি আমরা লাস্ট দুটো সিজন ধরে দেখছি, সেখানে তো ওইখানে আমাদের একটা, আমরা জাগজিকে নিয়েছি, ইজ এ নো ডাউট গুড প্লেয়ার, বাট প্রবলেম ইজ সে এক্সপিরিয়েন্স নেই একটা ভালো একটা ডিফেন্সের সাথে, অপোনেন্টের সাথে অপোনেন্টকে গোল দেওয়ার। ব্রুনো ফার্নান্ডেজ ইজ এ ভেরি গুড প্লেয়ার, সে হয়তো দিচ্ছে, বাট সেই বড় ডিফেন্সের কাছে সেই খেলাটা তুলে ধরতে পারছে না। গার্নাচো কিন্তু ভালো প্লেয়ার। তো ম্যানচেস্টার ইউনাইটেড যদি আমরা তিন চারটে প্লেয়ারকে ধরি, তার মধ্যে জাগজি, গার্নাচো, ব্রুনো ফার্নান্ডেজ, এটা একটা ভালো প্লেয়ার যারা আমাদেরকে এপিএলও পয়েন্ট দেবে। বাট প্রবলেম ইজ বড় টিমের সাথে এদের পারফরমেন্সটা সেই লেভেলের হতে পারছে না, বা সেই ডিফেন্সকে আমরা ছেদ করতে পারছি না। সেটা হচ্ছে সব থেকে বড় একটা ইস্যু আমার যেটা মনে হচ্ছে। মানে ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে তোরা ইউনাইটেড ফ্যান, মানে আমি বুঝতে পারছি তোরা ইউনাইটেড ফ্যান, তোদের গায়ে লেগে গেছে লিভারপুলের কাছে হার হয়েছে একটা 3-0 ঘরের মাঠে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওটা সামনে মোহাম্মদ সালাও ছিল, ঠিক আছে, মানে মোহাম্মদ সালাও এমন একজন প্লেয়ার যে মানে ওই রকমই প্লেয়ার যে 75, 75+ বোধহয় অ্যাটাকিং পয়েন্টস আছে এগেইনস্ট টপ 6 টিম, যেটা যেটা প্রিমিয়ার লিগ লেজেন্ডস লাইক সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এদেরও নাই, এফপিএল লেজেন্ডস এদেরও নাই। তো মানে মোহাম্মদ সালাহ ইজ সামবডি এলস। তো ইট ইজ নট কি যে সব বড় টিমের কাছে ইউনাইটেড হারছে, মানে ইট ইজ নট অলসো দ্যাট দ্যাট সিনারিও। আর একটা মোহাম্মদ সালাহ ইজ ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার, মানে অবভিয়াসলি দুটো অ্যাসিস্ট, একটা গোল, মানে কিছু বলার আর কি কারোর আছে? আমার তো মনে হয় না। তো আমার মনে হয় যে যে আমার যে কোয়েশ্চেনটা এখানে থাকবে সেটা হচ্ছে যে মোহাম্মদ সালাহ ইজ দ্য ম্যান ফর লিভারপুল। নাও মোহাম্মদ সালাহ ইজ অলসো কস্টলি। সো কেউ যদি কারোর কাছে যদি ধর মোহাম্মদ সালাহ আছে, বা কেউ মোহাম্মদ সালাহ নিতে চাইছে টিমে, ধর সাকা আছে বা ব্রুনো ফার্নান্ডেজ আছে। হ্যাঁ, ব্রুনো ফার্নান্ডেজ যেমন খেলা হচ্ছে সাউথহ্যাম্পটনের সাথে। তো what do you guys recommend? Like, do you recommend somebody to sell like go for Mohammad Salah, but because Mohammad Salah is also costly, do you want to say কি মানে অন্য কোন লিভারপুল অ্যাসেটদের দিকে তাকানো উচিত? মানে what is your recommendation? I will go with Sundeep first. অবভিয়াসলি লুইস ডিয়াজ এই এই সপ্তাহে আগেন খুবই ভালো পারফরমেন্স ছিল লুইস ডিয়াজের। আগের সপ্তাহেও গোল করেছিল ডিওগা জোটা, যদিও এই সপ্তাহে লুইস ডিয়াজ বেশি পয়েন্ট দিয়েছে। বাট ওই ট্রায়োটা এমনই যাদের প্রচুর পয়েন্ট দেওয়ার ক্ষমতা আছে। দ্যাট ইজ ওয়াই তার মানে ওদের প্লেয়ার অনেকই অন্য অন্য স্ট্রাইকার যারাও যেমন নুনেজ আছে, ঠিক আছে, এরা কিন্তু বাইরেই থাকে বিকজ দ্যাট ট্রায়ো ইজ দ্যাট ফিয়ার্স। এবং এইসব প্লেয়ারের দ্বারা আমরা দেখতে পারি যদি কেউ সালাকে নিতে পারছে না, দেন বাজেট বাই ফর দেম উইচ উইল সেভ 2 মিলিয়ন, 2.5 মিলিয়ন উইল বি জোটা, লুইস ডিয়াজ ভালো ফর্মে আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথম গেম উইকে হি লুক নট সেটেল, বাট ফ্রম গেম উইক 2 হি হ্যাজ মেড এ ট্রিমেন্ডাস কামব্যাক। দুটো গোল দিয়ে চলে গেছে আগের সপ্তাহে। লুইস ডিয়াসের ধারে দেখতে পারে অবভিয়াসলি যদি লিভারপুলের থেকে প্লেয়ার কেউ নিজেদের টিমে নিতে চায়। তো মানে মোহাম্মদ সালাহ কে কি কেনা উচিত? মানে লাইক মোহাম্মদ সালাহ কি মানে অন্য কোনো প্লেয়ার কে বিক্রি করে, লাইক ফর এক্সাম্পল সালাহ বা সাকা বা ব্রুনো ফার্নান্ডেজ দের মতো প্লেয়ারকে বিক্রি করে কি মোহাম্মদ সালাহকে কেনা উচিত? আর লিভারপুলের যদি তোকে তিনটে প্লেয়ার চুজ করতে হয়, লাইক ফর প্রিমিয়ার লিগ, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ পার্সপেক্টিভ, উই হ্যাভ লাইক 3 প্লেয়ার্স whom we can choose from each team. তো কিশোর, লুকিং at the current Liverpool setup, current Liverpool form, because they are the only team who is not leaking goals. So how do you see, like, who could be those 3 players? হ্যাঁ, আমি একটাই কথা বলবো এখানে, যে যে কোনো টিম এখন এপিএলে যদি দেখা যায়, এই সালা অ্যান্ড হালান্ডের যে কম্বিনেশনটা, সেটা 24% ম্যানেজাররা লাস্ট উইক পর্যন্ত ছিল। And যাদের মধ্যে একটা প্লেয়ার নেই, হ্যালান্ড বা সালাস, তাদের প্রচুর লস হয়েছে পয়েন্টসের দিক দিয়ে। বাট আমি যেটা বলবো, লিভারপুলের যদি অ্যাসেট হয়, তিনটে মিডফিল্ডের অ্যাসেট আছে, ডিয়াজ, ডিয়েগো জোটা অ্যান্ড সালা, প্লাস ডিফেন্সিভ রবার্টসন অ্যান্ড ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। বাট আমি যদি বলি তিনটে, তো মিডফিল্ডে আমরা যদি তিনটে লিভারপুল অ্যাসেট নিই নি, তো ইট উইল বি লাইক এ ডাইসি থিং, বিকজ Like, first কোনো তিনটে ম্যাচ, asset. If you have to choose 3 assets, who would that those 3 assets be? I will choose Salah, Jota, and Trent Alexander-Arnold, because Jota might not be given any points in the last week, but the performance যেটা ছিল জোটার লাস্ট তিনটে গেম উইকে, it is more like consistent than Luis Diaz and তো Salah তো এখানে as তো লুইস ডিয়াজ এর আন্ডারলাইন স্ট্যাটস বলছিল এক্সজি আই কন্ট্রিবিউশন ছিল অ্যারাউন্ড 2.4, 2.5। আর ও লাস্ট দুটো গেম উইকে পারফরমেন্স হচ্ছে 4 expected goal involvement. Same with Mo Salah, like he had a xgi of 2.5, 2.6, আর his goal involvement is 6। তো এরা এরা দুজনেই, লুইস ডিয়াজ আর মোহাম্মদ সালাহ, ইন টার্মস অফ ডেটা এরা কিন্তু আউট পারফর্ম করছে স্ট্যাটকে। মানে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে? তাও গোল, তোর 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 তিনটে পিক থাকবে, জোটা, সালা আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এটাই বলছিস তো?
হ্যাঁ, কারণ জোটা হচ্ছে প্রুভেন প্লেয়ার, মানে লাস্ট কিছু সিজন বা লাস্ট কিছু গেমে যেটা আছে, হয়তো লাস্ট দুটো ম্যাচে ডিয়াজের কম্পারেটিভলি এতটা ভালো খেলেনি, মানে এতটা স্ট্যাটস ওর এগেন্স্ট ওর পারফরমেন্সকে এতটা জাস্টিফাই করছে না। বাট আমার মতে ডিয়াজের থেকে জোটা ইজ বেটার প্লেয়ার ইন দ্যাট মিডফিল্ড, অ্যান্ড ডিয়াজ ইজ গেটিং অল দ্য অ্যাকোলেটস অ্যান্ড অল দ্য গোলস অ্যান্ড অল দোজ থিংস বিকজ অফ দ্য গেম প্লে অফ সালা অ্যান্ড জোটা। ওকে, তো মানে দোজ থ্রি লিভারপুল প্লেয়ার্স আর জোটা, লিও ট্রেন্ট আর সালা। সন্দীপ, তোর তোর তিনটে লিভারপুল পিকস কে 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 হতে পারে, ইফ জাস্ট ইন ভেরি শর্ট, ইফ ইউ ক্যান টেল আস। সালা অবভিয়াসলি পরের ম্যাচটা নটিংহ্যাম ফরেস্টের সাথে, লুইস ডিয়াজ সেকেন্ড, থার্ড উড বি আলেকজান্ডার আর্নল্ড। এবং সালা বা লুইস ডিয়াজ কেউ যদি হ্যাটট্রিকও করে বেরিয়ে যায় সেটা শকিং হবে না। আমি জোটার থেকে হ্যাটট্রিক এক্সপেক্ট করবো না, বাট সালা বা লুইস ডিয়াজের থেকে করতেই পারে। মানে সিলিংটা বেশি তুই বলছিস, যে মানে লুইস ডিয়াজ ক্যান গিভ গিভ মোর পয়েন্টস ইন আ ডে। তো আমারও তাই হ্যাঁ, মনে হয়, গিভেন যে দ্য মানে ফর্ম আমাকে একটা যদি, প্লেয়ার যদি তার মানে কোনো একটা ভালো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মতন ম্যাচে একটা যদি ভালো পারফর্ম করে, তো সেটা তাকে প্রচুর একটা বুস্ট দেয় এবং সেই কনফিডেন্সটা পরের ম্যাচেও থাকে। সেই জন্য পিক অ্যাবসলিউটলি, হচ্ছে লুইস ডিয়াজ। absolutely. So that was our review around Liverpool and Manchester United game, which Manchester United were thrashed 3-0 by Liverpool at their home turf. এবারে আমরা ডিসকাস করব about the the game we started, the game week 3, আর্সেনাল ব্রাইটন। তো মানে 1-1, অনেকেই বলছিল যে আর্সেনাল প্রবাবলি উড়িয়ে দেবে ব্রাইটনকে, কিন্তু আফটার আফটার ডেকল্যান রাইসের রেড কার্ড, মানে a lot has changed. তো কি মনে হচ্ছে কিশোর, লাইক কেউ ফর দ্য ফার্স্ট টাইম আর্সেনাল জিততে পারলো না ইন দ্য প্রিমিয়ার লিগ সোফার, ড্র করে মাঠ ছাড়লো, কিন্তু ব্রাইটনের পারফরমেন্সটাকেও কিভাবে দেখবি? হ্যাঁ, আমরা কিন্তু এই আগের গেম উইক 3 যখন আমরা ডিসকাস করছিলাম প্লেয়ারদের নিয়ে, আমরা কিন্তু বলেছিলাম আর্সেনাল ব্রাইটন ম্যাচটা কিন্তু খুব একটা ইজি হবে না আর্সেনালের জন্য, কারণ ব্রাইটন ফর্মে আছে। আর আমরা যে চারটে কটলেটের যে আমরা নাম বলেছিলাম, পেড্রো, মিন্টে, ওয়েলব্যাক অ্যান্ড একদম। মিতোমা, তার মধ্যে কিন্তু যদি দেখিস, আমাদের কিন্তু ওদের দুটো গোলটা যেটা করেছে তার মধ্যে দুটো প্লেয়ারেরই নাম আছে, একটা হচ্ছে মিন্টে অ্যান্ড জোয়াও পেড্রো। সো তাদের ওই যে কোয়াডলেটটা যেটা আছে সেটা কিন্তু মানে একটা খুব ভালো ফর্মে আছে। অ্যান্ড আর্সেনালের যখন ডেকল্যান রাইস রেড কার্ড খেয়ে গেল, তারপরে কিন্তু আর্সেনাল একটু চাপে পড়ে গেছিল, অ্যান্ড তারা ব্রাইটন কিন্তু খুব ভালো অ্যাটাকিং খেলা স্টার্ট করে করে অ্যান্ড সেইটা না সামলাতে পেরে লাস্টে আর্সেনাল গোল খেয়ে যায়। বাট আর্সেনালের আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আর্সেনাল আগের বছর যেভাবে একটা আলাদা ফ্লোতে খেলছিল, প্রত্যেকটা ম্যাচ জিতছিল, যে কোনো টিমকে আটকে দিয়ে নিজের হোম ম্যাচে, বিশেষ করে হোম ম্যাচে তাদেরকে হারানোটা বা ড্র করাটা খুবই মুশকিল হয়ে গেছিল। কারণ আর্সেনালেরও তাগড়া মিডফিল্ডার, সাকার মতো প্লেয়ার, কায়েল হাভার্টজের মতো ফরওয়ার্ডে প্লেয়ার আছে। তো তাদেরও মানে খুবই ভালো পারফরমেন্স ছিল, যেমন সাকা অ্যাসিস্ট করেছে, কায়েল হাভার্টসের দুর্দান্ত খেলা এই উইকও আমরা দেখতে পেয়েছি। বাট মানে আমি যেটা বলবো, কাটেকে টাক্কার হয়েছে এই ম্যাচে। তো নাথিং টু বি সারপ্রাইজিং। দুটো দুটো ফর্মের টিম একে অপরের সাথে টক্কর দিয়েছে। মানে আমার মনে হয় দুটো টিমের খেলা দেখে অ্যান্ড পারফরমেন্স হিসেবে অ্যাট দ্য এন্ড দ্য রেজাল্ট ঠিকই আছে, 1-1। আর হয়তো গোল হতে পারতো, বিকজ আর্সেনালের অ্যাটাক অ্যান্ড ব্রাইটনের অ্যাটাক কিন্তু দুটোই ফর্মে। বাট আশা করছি হয়তো আর্সেনাল এই যে একটা সেটব্যাক খেলো নিজের হোম ম্যাচে, এইটাতে অনেকটাই পিছিয়ে গেল ম্যান সিটি লিভারপুলের সাথে যে টক্করটা ওদের হচ্ছিল। তো ফিউচার গেমস উইকে সেটাকে ওদেরকে কভার আপ করতে হবে। অ্যান্ড সন্দীপ, যদি তো তুই তুই যদি বলিস লাইক এই যে কোয়ার্টলেটটা যেটা কিশোর বলছিল যে অ্যাবাউট দ্যাট ফোর ব্রাইটন প্লেয়ার্স, তো এদের এরা এরা নাকি আগের ম্যাচে 21টা শট নিয়েছে, আর তার মধ্যে বোধহয় বোধহয় 16টা প্রবলি ছিল ইনসাইড দ্য বক্স। মানে কি 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 রকম, মানে ব্রাইটন তো অবভিয়াসলি লাস্ট কয়েকটা সিজন ধরেই ভালো খেলছে, কিন্তু মানে প্লেয়ার্স যায়, প্লেয়ার বিক্রি হয়ে যায়, তাও ব্রাইটন চেঞ্জ হয় না, লাইক হোয়াট ইজ দ্য মন্ত্রা, তোর কি মনে হয়? না, অবভিয়াসলি এই চারটে প্লেয়ারই খুবই ডেঞ্জারাস। মিন্টেও এই সপ্তাহে অ্যাসিস্টটা মিন্টের থেকে এসেছিল, যেমন কিশোর বললো। মিটোমা এই সপ্তাহে পয়েন্ট দেয়নি, বাট গোয়িং গেম উইকসে অবভিয়াসলি দেবে। এবং আর্সেনালের সাথে হোমে গিয়ে ড্র করা, পরে ম্যাচে ফিরে আসা প্রথমে গোল খেয়ে যাওয়ার পর, অবভিয়াসলি একটা রেকমেন্ডেবল পারফরমেন্স, তাদের থেকে নোটওয়ার্দি পারফরমেন্স। এবং তার মানে আর্সেনাল সাইডেও কিশোর যেহেতু অনেকটাই ব্রাইটন সাইডটা বললো, আর্সেনাল সাইডেও আমরা যদি দেখি এইবার প্রসাদ স্টার্ট করেছিল, যেহেতু আগের ম্যাচে আমরা যদি প্রসাদের সেলিব্রেশনটা দেখি গেম উইক 2-তে, তো অনেকটাই যেন একটা সেলিব্রেশনের মধ্যে অভিমানী ভাব ছিল। ম্যানেজার আর্টেটা যেন যাকে টাইম দিচ্ছে না এমনি একটা, তো তাকে স্টার্ট করায়। বাট আগেন সেই অ্যাসিস্টটা আছে আমাদের ডিপেন্ডেবল সালা অ্যান্ড হাভার্স, যেটা আমরা যদি মনে করি আমরা গুরুস কলে হাভার্সের পিকচারও রেখেছিলাম, হাভার্সকে দেখিয়েও ছিলাম, সেই উইকটা ক্লিক করেন। বাট হাভার্স ভালো খেলবে, গোল করবে কনসিস্টেন্টলি, এটা খুবই তার মানে অবভিয়াস ব্যাপার। তো ভালো, অবভিয়াসলি মার্টিনেলি প্লেয়ারটা এইবার আগের ম্যাচে স্টার্ট করেছিল কিন্তু এই ম্যাচটাই করতে পারেনি। এবং মার্টিনেলির থেকেও আমরা খুব একটা কিছু
ভালো পারফরমেন্স এই প্রথম 10 গেম উইকের মধ্যে দেখিনি। হয়তো গোয়িং দি টাইম লাইন আরো কিছু গেম উইকস এর মধ্যে মার্টিন গুলো ফর্মে আসবে। আগের সিজনটা ভালোই গেছিল মার্টিনেলিরও। আর ব্রাইটনের কোয়ার্ডিলেশন অলওয়েজ সবসময় ওরা ভালো পয়েন্ট দেবেই, চারজনই ভালো খেলবে। ওয়েলব্যাক কখনো গোল করবে, কখনো হয়তো মিন্টেও গোল করবে, কখনো মিন্টের থেকে অ্যাসিস্টই মোস্টলি বেশি আসবে হয়তো। কিন্তু ওরা চারজনই তার মানে যে কোনো টিমের কম্বিনেশনে এক দুজন প্লেয়ারকে আমরা দেখতেই পারবো। মানে এপিএল গেম উইক ম্যানেজার যদি আমরা টিম দেখি, জ পেড্রো বা মিটোমা বা মিন্টে, কেউ একজন তো থাকবেই এবং এরা পয়েন্টও দেবে। এই চারজনের মধ্যে কাউকে একজন পিক করাটাই হবে টাফ ব্যাপার, কাকে ব্যাক করবেন সবাই। তো আমার মনে হয় এখানে জ পেড্রো অ্যাজ আ তার মানে স্ট্রাইকার, তার দামটাও রিলেটিভলি কম এবং গোল গোল স্কোরিং চান্সেসটাও বেশি। তো তোর কি মনে হয় মানে এই চারজনের মধ্যে কাকে টিমে নেওয়াটা বেশি ভালো হতে পারে ম্যানেজারদের জন্য? ব্রাইটনের থেকে তো আমার মনে হয় যে এখন তো যেরকম ফর্মে জ পেড্রো ইজ দ্য নেলড ইন অপশন। বাট লুইস ডাঙ্কো লাস্ট লাস্ট গেম উইকে তিনটে বোধহয় তিনটে অ্যাসিস্ট বাড়িয়েছে, মানে চান্সেস ক্রিয়েট করেছে হাইয়েস্ট বাই এনি গোলকিপার, এনি ডিফেন্ডার। সো লুইস ডাঙ্কো মানে একটা প্রুভেন প্রিমিয়ার লিগ মানে এফপিএল অ্যাসেট, সেও মোটামুটি ফেরত এসছে। অ্যান্ড যেরকম তুই বললি, আমার মনে হয় লিভারপুল সাইডে ওই যে লিভারপুলে যে ওই যে কাই হাভার্টস আর সাকার যে যুগলবন্দিটা হচ্ছে কিশোর, ওটা ওটা নিয়ে কি মতামত? কারণ একটা গোল হয়েছে, দুটো গোল হতে পারতো, আরো হ্যাঁ, তিনটে আমি গোল এটাতে হতো। অ্যাড করব যে এই সাকা আর হ্যাভার্জ কিন্তু সবসময় ইনভলভ ছিল। তাদের যদি আমরা স্ট্যাটস অনুযায়ী যাই, সেকেন্ড হাফে কাউন্টারে দুটো বিগ চান্স ক্রিয়েট করেছিল অ্যান্ড দুটো বিগ চান্স পেয়েছিল। অ্যান্ড যেটা তুই এক্ষুনি বললি, তারা কিন্তু দুটো আরেকটা গোলও করতে পারতো। অ্যান্ড সাকা নেভার দুজনই এক একটা করে বিগ চান্স ক্রিয়েটও করেছিল। তো তারা অবভিয়াসলি, সাকা অ্যান্ড হ্যাভার্জ ইজ ভেরি লাইভলি ইন আর্সেনাল মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ড। তো আশা করব যে তাদের একটা আরো চান্সেস ক্রিয়েট ছিল, সেগুলো কনভার্ট করতে পারেনি। সো ফিউচার গেমস উইকে সেই ভুলটা শুধরে তারা কনভার্টও করবেন। আমরা দেখেছি হাভার্জ কিন্তু তিনটে পরপর গেম উইকে কিন্তু অ্যাসিস্ট বা গোল দিয়ে পয়েন্টস কিন্তু আমাদেরকে দিয়েছে। আর হ্যাভার্টস, আমরা যেটা প্রথম গেম উইক থেকে বলছি, ওয়ান অফ দ্য ডার্ক হর্স আর্সেনাল টিমের, যে কিন্তু প্রত্যেকটা ফরওয়ার্ডের যে অ্যাটাকিং যে ফ্রন্টে থাকে, প্রত্যেকটাতেই ও কিন্তু ইনভলভ থাকে। এক্সজিআই কিন্তু অনেকটাই হাই হ্যাভার্টসের। এবং আমরা ব্রাইটনের থেকে যদি দেখি, অনেক ভালো ভালো টিমে প্লেয়ারও ট্রান্সফার হচ্ছে। প্রতিটা সিজনেই ভালো ভালো প্লেয়ার কিন্তু গিফট করছে ব্রাইটন। ইভেন তাদের মাঝে ম্যানেজার্স তো চেঞ্জ হয়, ম্যানেজার্স অন্য টিমেও চলে যায়, বাট স্টিল তাদের টিমটার পারফরমেন্স খুবই নোট ওয়ার্দি। এবং ট্রান্সফার মার্কেটে এখন আমরা যদি ইপিএল ইন্টারন্যাশনাল ট্রান্সফার মার্কেটে দেখি, ব্রাইটন প্লেয়ার্সরা অবভিয়াসলি কিন্তু ভালো ভালো বাক্স দেয় আনে। তো সেখানে দেখতে হবে এই মিন্টে, মিটোমা, ওয়েলব্যাক, জ পেড্রো কতদিন ধরে রাখতে পারে একসাথে ব্রাইটন। লং দে বিন দ্য টিম, তাদের পারফরমেন্স ততটাই ভালো হবে, হয়তো টপ সিক্সেও ফিনিশ করে গেল। না, টপ সিক্সে তো এখনো আসছেই, মানে আমার তো মনে হয় নাও ইটস টাইম দে দে পুশ ইট ফার্দার, টপ ফোর হয়তো। কিন্তু ঠিক আছে, আই মিন ব্রাইটন যথারীতি সবসময়তেই ভালো খেলে আসছে। আর যেরকম বলা হলো যে আর্সেনালও মানে ড্রই করেছে, এরকম না যে ম্যাচটা হেরে গেছে। সো দে হ্যাভ বোথ টেকেন 1 পয়েন্টস পিস, দে আর স্টিল ভেরি মাচ ইন দ্য গেম। সো মানে দে অলসো কুড হ্যাভ লস্ট 2 more points ইন দ্য প্রসেস যদি একটা পয়েন্ট নিয়ে পেতে। তো এবারে আমরা চট করে চোখ বলিনি বাকি অন্য দুটো গেমে। এবারে উলফস ভার্সেস নটিংহ্যাম ম্যাচটা, ম্যাচটা 1-1 হয়েছিল, যেখানে ক্রিস উড গোল করেছিল নটিংহ্যাম ফরেস্টের হয়ে, এবং এবং অবশ্যই বেলারগার্ড বেলগার্ডে গোল করেছিল 12 মিনিটে, ইকুয়ালাইজ করেছিল গোলটা ক্রিস উডের ফর উলস। এবং উলস উলস ক্রিস্টা এই ম্যাচটা সেরকম উল্লেখযোগ্য সেরকম কিছু হয়নি, অ্যাপার্ট ফ্রম জেমস ওয়ার্ড প্রাউসি সাইনিং ফর নটিংহ্যাম ফরেস্ট। তো জেমস ওয়ার্ড প্রাউসি সাইনিং নিয়ে কি কি মতামত? তো আমি বলবো জেমস ওয়ার্ড প্রাউস একটা খুবই ভালো একটা সাইনিং। কারণ হচ্ছে জেমস ওয়ার্ড প্রাউস শর্ট পিচ, মানে যে শট গুলো হয় সেগুলো কিন্তু খুবই মারাত্মক। মানে বক্সের বাইরে থেকে শট থেকেও কিন্তু খুব দুর্দান্ত গোল করে করে প্রত্যেকটা সিজনে আমরা দেখে এসেছি। And সেটা একটা বড় ফ্যাক্টর হবে। এন্ড আমি বলবো একটা ওয়ান অফ দা ভালো সাইনিং ফর দেম। হ্যাঁ, এবং আমার মনে হয় এই যে উড উড কিন্তু এই সিজনে অলরেডি মানে লাইন লাইটে অতটা না থাকলেও অলরেডি 19 পয়েন্টস দিয়ে দিয়েছে। দুটো ম্যাচে গোল করেছে এবং বোনাস পয়েন্টও 3। এবং বাজেট স্ট্রাইকার, তো এপিএল এর ম্যানেজার্সদের দেখা উচিত উডের ধারে। এই সিজনে ভালো পারফর্ম করছে একটা ছোট টিমে গিয়ে, সেখানে কনসিস্টেন্টলি গোল করা। প্রথম 3টে গেম উইকে তো ভালোই পারফরমেন্স ছিল উডের, পরবর্তী ক্ষেত্রেও তার চোখ রাখতে হবে উড কিরকম খেলছে। এবং উলভসের উলভসের খেলাও ঠিকই ছিল। উলভস আগের ম্যাচটা যেরকম 6-2 হেরে গেছিল, সেখান থেকে এই ম্যাচটা 1-1 ড্র করেছে, জিততে পারেনি। তো উলভসের খুব একটা ভালো স্টার্ট হয়নি এই সিজনটা। দেখতে হবে উলভস কি করছে না করছে পরবর্তী ম্যাচগুলো। বাট উলভসের টিমটাও যে খুব একটা খারাপ সেমনি ব্যাপার নয়, ভালো ভালো প্লেয়ার আছে। এই সপ্তাহে যে মারিও জুনিয়র বলে যে প্লেয়ারটা অ্যাসিস্ট দিয়েছে, ওই প্লেয়ারটাও ভালো। তো আমার মনে হয় ঠিকই আছে, গেমটায় এমন কিছু
যে খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছে এমনি নয়, দুটো গোলই এসছে প্রথম ধারেই এসছে। বাট হ্যাঁ, খেলাটা ভালো হয়েছে। নটিংহাম ফরেস্ট কিন্তু যে উড সে কিন্তু 5টা শটস ইন দা বক্স থেকে মেরেছিল, ইন মানে শটস ফ্রম দা বক্স, অ্যান্ড একটা বিগ চান্স কিন্তু মিস করেছে। ওটা যদি না মিস করতো তাহলে হয়তো খেলার মানে স্কোরিং আলাদা হতো, হয়তো নটিং ফরেস্ট পুরো 3 পয়েন্ট নিয়ে তাদের শেষ করতো ম্যাচটা। তো দেয়ার আর সাম বিগ মিসেস ফ্রম উড, বাট 5টা শটও কিন্তু হাইয়েস্ট শট নিয়েছে এবারে ওয়ান অফ দা মানে ইকুয়াল প্লেয়ার্স উড। আচ্ছা, তো মানে এই উডের ব্যাপারে কথা বলছিলাম, বাট লাস্ট গেমে সন্দীপ একটা কথা বলেছিল যে ইপসউইচের সাথে খেলা আছে ফুলামের, ফুলামের থেকে একজনকে ক্যাপ্টেন করে নেওয়া যেতেই পারে, ডিফারেন্সিয়াল একটা চয়েস করা যেতেই পারে। তো ফুলাম যে এই যে মানে একটা প্রথম নিজেদের প্রিমিয়ার লিগের পয়েন্ট রেজিস্টার করে নিল, এটার তোর এটার বিষয়ে মানে মানে হাউ রেভলিউশনাইজিং ইজ দিস, কিশোর? আমি বলবো আমাদের টিমে আমরা কিন্তু আগের গেম উইকে একটা প্লেয়ারের নাম করেছিলাম, যে একটা বাজেট ডিফেন্ডার, সেই কিন্তু অ্যাসিস্টটা দিয়েছে ফুলেমের দিক থেকে যদি দেখা যায়, রবিনসন। And তার কিন্তু খেলা আমরা আগে থেকে প্রেডিক্ট করেছিলাম, এক্সপেক্টেড যে তার কিন্তু গোলে ইনভলভমেন্ট কিন্তু প্রচুর হাই ফুলেমের টিম থেকে। সো ইট ইজ এ ভেরি গুড সাইন। অ্যান্ড মুনিজ যে আছে ফুলেমে, তার থেকে আরো বেশি আমরা এক্সপেক্ট করি। সেই নিজের নাম অনুযায়ী সেরকম এখনো পারফরমেন্স করতে পারেনি। কিছু বিগ চান্সেস ক্রিয়েট করেছিল, বাট সেগুলো কনভার্ট করতে পারেনি। তো ফুলেমের কিছু ভালো সাইন্স দেখতে পাচ্ছি, হয়তো ফিউচার গেম উইক্সে তাদের প্লেয়াররা একত্রিত হয়ে আরো কিছু ভালো পারফরমেন্স দিয়ে হয়তো প্রথম জয়টা নিয়ে আসবে। আর ইপসুইচের পারফরমেন্স নিয়ে? ইপসউইচ কম্পারেটিভলি নতুন টিম, তো তাদেরও পারফরমেন্স যথারীতি ভালো ভালো, বাট আমি বলবো ওদের আরো ইমপ্রুভমেন্ট দরকার এখনো সেই কম্বিনেশনে। আগের বার যে ম্যান সিটির কাছে 6টা গোল খেয়েছিল, তো সেখান থেকে ওরা এখন অনেকটা ইমপ্রুভ করেছে, বাট যেহেতু ওরা প্রিমিয়ার লিগে অনেকদিন মানে ফার্স্ট টাইম অনেকদিন পর খেলছে, তো একটু টাইম লাগবে তাদের কম্বিনেশন সেট হতে, অ্যান্ড ট্যাকটিক্স চেঞ্জ করে তাদের যাতে গোল স্কোরিং বা যে ট্যাকেল পয়েন্ট সেগুলো আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে। তো হয়তো তারা ফিউচার গেম উইকস হয়তো আরো বেটার তাদের পারফরমেন্স তুলে আনবে, বাট আপাতত ওদের অনেক ইমপ্রুভমেন্ট দরকার। তো আশা করছি ফিউচার গেম উইকস আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে ইপসুইচ। সন্দীপ, তো কিছু হ্যাঁ, ভালোই ছিল। যেরকম আমরা ফুলহ্যামে মোস্টলি দেখি যখনই পয়েন্ট আসছে স্মিথ রো বা রবিনসন এদের থেকেই আসছে। তাছাড়া আডামাটা আরও মাঝে মাঝে খেলে, লেফট সাইডটা ও ভালো খেলছে। খুব একটা যে খারাপ টিম সেটা নয়, কিন্তু এই সপ্তাহে এক্সপেক্টেড ছিল কি হয়তো ফুলহাম ম্যাচটা বার করে আসবে, কিন্তু কোনো মতে সেটা হয়নি, ম্যাচটা ড্র হয়েছে। এবং ফুলহাম ইপসুইচকেও অবভিয়াসলি আমাদেরকে এখানে ক্রেডিট দিতে হবে। ইপসুইচ ভালো খেলেছে ম্যাচটা, এবং যে ফুলহামকে যে 1-1 ড্র করেছে, এটা একটা বড় ব্যাপারই। আর স্মিথ রোয়ের থেকে আশা ছিল, কারণ স্মিথ রো যদি আমরা আগের সিজনটা দেখি খুবই কম পয়েন্টস পেয়েছে, তার মানে স্কোর করেছিল, কিন্তু যেহেতু ওর চান্স পায়নি ভালোভাবে। কিন্তু তার যদি আগের সিজনটা আমরা দেখি স্মিথ রো এর এফপিএল এ, তাহলে স্মিথ রো কিন্তু 100+ পয়েন্ট দিয়েছিল উইথিন লিমিটেড মিনিটস প্লে। 2000-এরও কম মিনিটস খেলেছিল, কিন্তু 100+ পয়েন্ট ছিল তার। এবং এইবারও তার যদি স্ট্যাটস দেখি, তার এক্সপেক্টেড গোলস বা এক্সপেক্টেড অ্যাসিস্ট কিন্তু ভালোই। তো আশা করি গোল করবে স্মিথ রো, কিন্তু এই সপ্তাহে হয়তো সেই গোলটা আসেনি, সেই জন্যই ডিপেন্ডেন্সিটা স্মিথ রোর উপর বেশি, যা দেখা যাচ্ছে। তার মানে অ্যাজ এ মিডফিল্ডার সে খেললেও তার উপর ডিপেন্ডেন্সি আছে। মুনিজও মোস্ট প্রবাবলি ভালোই খেলছে, ঠিকঠাকই খেলছে, কিন্তু মুনিজের থেকে ভালো পারফরমেন্স আরো আসতে হবে। কিন্তু ফুলাম এইগুলোই ক্রিটিক্যাল হয়ে যায়, কি যে একটা ভালো জায়গায় থাকার অ্যাট দি মিড পয়েন্ট অফ দি লিগ, যে কত কত এই ম্যাচগুলো বের করে আসতে পারছে, যেগুলো এক্সপেক্টেড ম্যাচ একটা টিমের, যেগুলো থেকে 3 পয়েন্ট পাওয়া উচিত, এবং এখানে 2 পয়েন্ট লুজ করে দেওয়া, এটা একটা অনেকটাই ডিফারেন্স হয়ে যায়। তো এইবার ফুলহাম দেখা যাক কিরকম পারফর্ম করে না করে। কিন্তু খুব যে ভালো খেলছে এখন অব্দি সেটাও বলা যায় না। ইপসুইচ প্রথম দুটো গেম উইক খুবই টাফ ছিল যদি আমরা দেখি, কিন্তু সেখানে লিভারপুল অ্যান্ড ম্যানচেস্টার সিটি, সেখানে এই গেম উইকটা রিলেটিভলি একটু ইজি পয়েন্ট ছিল, এবং যেমন তুই বললি 1 পয়েন্ট রেজিস্টার করে নিয়েছে। তো এটা বলা যায় না কি ইপসুইচ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট যে টিম, এটা তাদের প্রথম দুটো গেম উইকের হিসাবে আমরা বলতে পারবো না, কারণ দেওয়ার অ্যাগেন্স্ট প্রবাবলি দ্য বেস্ট টিম। তো ইপসুইচের খেলা ভালোই চলছে। কারেক্ট। এবং মানে যেটা তুই বললি, মানে প্রথম দুটো টিম মানে লিভারপুল সিটি, প্রবলি এরা বোধহয় সবচেয়ে পাওয়ার হাউসেস আমাদের প্রিমিয়ার লিগে কারেন্টলি, তাদের সাথে দুটো ম্যাচ খেলেছে অবভিয়াসলি। তাদের সাথে তো আমরা দেখতে পাচ্ছি মানে বড় বড় টিমের, অনেক বাঘা বাঘা টিমের অবস্থা কি হয়ে যায়, নিজেদেরকে হোম গ্রাউন্ডে হারতে হয়। কিন্তু মানে সেখানে একটা ইপসুইচের মতো টিমের কাছে তো সেটা আশা করা যেতেই পারে, মানে যারা প্রথমবার প্রিমিয়ার লিগ খেলছে। বাট ঠিক আছে, এবারে মানে এই যে প্লেয়ার, মানে ইপসুইচের আমরা আমরা ফুলহ্যামের কথা শুনছিলাম। তুই বললি যে অ্যাবাউট মুনিজ, অ্যাবাউট এমিল স্মিথ রো, রবিনসনের কথা কিশোর বললো। ব্রায়ান এমবুমোকে নিয়ে কি বলার কথা? ব্রায়ান এমবুমো অ্যান্ড ওনার যে পারফরমেন্স ছিল এগেন্স্ট সাউথহ্যাম্পটন, এই ম্যাচটা নিয়ে কি বলার কথা?
আমরা এই কম্বিনেশনটা নিয়ে অনেক কটা সব প্রথম 3টে সপ্তাহতেই মনে হয় এই কম্বিনেশনটা নিয়ে কথা বলেছি, অনেক কটাই আমাদের যে দর্শক বন্ধুরা ভিডিওগুলো দেখে। এই কম্বিনেশনটা থেকে আরো অনেক গোলস আসবে, পয়েন্টস আসবে এই সিজনে, কারণ এরা দুজন খুবই, তার মানে প্রতিটা ম্যাচই প্রায় 90 মিনিটস টাইম পাবে। এবং এমবুমো এমনই একটা প্লেয়ার যার কিন্তু গোল করার ধারে একটা সবসময় একটা টেন্ডেন্সি থাকে। তার মানে বক্সের কাছাকাছি যদি বল পায় বা ডি বক্সে বল পেলে গোল স্কোরিং চান্সটা অনেকটাই বেড়ে যায় তার। আর ভিজাও যেমন বলা হয়েছিল আগের সপ্তাহে, ভিজাও পারফরমেন্স অ্যাজ এক্সপেক্টেড পয়েন্ট দিচ্ছে অনেক, এবং দেবেও, টু কিপ ইট শর্ট। এটাই এরা, এদের দুজনের থেকে তার মানে প্রতিটা এফপিএল ম্যানেজার্সই এদের উপর নজর রাখা উচিত এই সিজনে। সাউথ হ্যাম্পটনের মানে দুটো গোল একটা অ্যাসিস্ট, দুটো গোল ফ্রম এমবুমো, আর প্লাস উইসারও একটা গোল। কিশোর, মানে কিরকম লাগছে মানে এরকম একটা বাজেট রেঞ্জে মিডফিল্ডে, যে যে রেঞ্জে এমবুমোকে পাওয়া যায়, ওই রেঞ্জে এমবুমোর থেকে বেটার কোনো অপশন আছে কি ওই ওই প্রাইস রেঞ্জে? হ্যাঁ, আমি এখানে একটা জিনিস অ্যাড করবো। যদি এমবুমোর আমরা যদি স্ট্যাটস দেখি উইথাউট টনি, মানে এভরি ম্যাচ দ্যার ইজ অ্যাপ্রক্সিমেট 2 goals পার ম্যাচ, অ্যান্ড লাইক মোর দেন 10 points ইন এভরি ম্যাচ উইথাউট টনি। টনি যে ম্যাচে খেলেনি সেই ম্যাচে কিন্তু এমবুমো জেগে উঠেছে, তার পারফরমেন্স কিন্তু আরো বেশি ভালো হয়েছে। অ্যান্ড আমরা যেহেতু জানি ইভান টনি এখন ব্রেন্টফোর্ড থেকে বেরিয়ে গেছে, তো এবারে এই এই সিজনে এমবুমো অ্যান্ড উইজার একটা মানে স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড ভেরি ডেঞ্জারাস কম্বিনেশন ইন দিস প্রিমিয়ার লিগ। অ্যান্ড সেখানে ওরা কিন্তু এই কম্বিনেশনে প্রচুর গোল দেবে, অ্যান্ড প্রচুর কিন্তু আরো বেশি এক্সপেকটেশন এমবুমোর কাছ থেকে, যে স্ট্যাটস আমি আগেই যেটা শেয়ার করলাম। অ্যান্ড যে ব্রেন্টফোর্ডের, আমি বলবো এমবুমো যে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট পিক, বাট নেক্সট দুটো গেম তাদের কিন্তু খুব টাফ অপোনেন্টস আছে, বিগ টিমের সাথে খেলা আছে। অ্যান্ড এমবুমো অ্যান্ড ব্রেন্টফোর্ডের পারফরমেন্স বা সেটা বড় টিমের সাথে কি রকম পারফরমেন্স সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার। তো আমার মতে আমি বলবো ফোর্থ এন্ড ফিফথ এর বাদ দিয়ে সিক্স গেম উইক থেকে এমবুমো উইল বি ভেরি ভেরি গুড পিক উইথ দ্যাট প্রাইস রেঞ্জ। অ্যাবসলিউটলি। এবং এবারে কুইকলি দেখে নেওয়া যাক আগের বারের আরেকটি মানে টাই বিটুইন আন এক্স চ্যাম্পিয়ন অ্যান্ড কারেন্ট চ্যাম্পিয়ন্স লিগ প্লেইং সাইড লেস্টার সিটি আর আমাদের যদি অ্যাস্টন ভিলার খেলাটা দেখি, সেখানে যথারীতি লেস্টার সিটি প্রমোট হয়ে এসেছে, 1-2 হেরেছে এগেনস্ট অ্যাস্টন ভিলা। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কি, আর একটা গেম উইক হয়তো ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে ব্ল্যাঙ্ক করলো। যথেষ্ট পয়সা, একটা বাজেট, নট বাজেট, একটা প্রিমিয়াম, ক্লোজ টু হাই প্রিমিয়াম বা হাই রেঞ্জের একটা স্ট্রাইকার। কি মনে হচ্ছে ওর পারফরমেন্স দেখে এখন অব্দি? আমি খুব সারপ্রাইজ এগেন যে আবার অলি ওয়াটকিন্স কিন্তু 61 মিনিটস খেলেছে, একটা অ্যাসিস্ট দিয়েছে, বাট এত হাই রেঞ্জের একটা ফরওয়ার্ড, তার কিন্তু পুরো ফুল পোটেনশিয়াল আমরা পাচ্ছি না। হয়তো পুরো মিনিটস খেলে হয়তো গোল ইনভলভমেন্টও বেশি থাকবে, বিগ চান্স ক্রিয়েটও বেশি থাকবে, হয়তো বোনাস পয়েন্ট পাবে, বাট সেটা কি কারণে সে 61 মিনিটস খেলছে সেটার আমরা ক্লিয়ার পিকচার এখনো কোচের ম্যানেজারের কাছ থেকেও শুনতে পাইনি। বাট ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পয়েন্ট অফ অ্যাস্টন ভিলা ইজ ওনানা, যে প্লেয়ারকে এবার নতুন নিয়েছে, তার কিন্তু পারফরমেন্স এভরি ম্যাচে কিন্তু আপওয়ার্ডস যাচ্ছে। সো এই ম্যাচেও যেমন গোল করেছে অ্যান্ড একটা 10 পয়েন্টস দিয়েছে ওনানা, তো ইট ইজ একটা এনিও একটা ভালো মিডফিল্ড যাকে আমরা কনসিডার করতে পারি অ্যাস্টন ভিলার ফিক্সচার্স অনুযায়ী। ওনানা কিন্তু কনসিস্টেন্টলি ভালো খেলছে, ওয়াটকিন্স পুরোটা না খেলছে না, বাট ওনানা কিন্তু 90 মিনিটস খেলছে অ্যান্ড প্রত্যেক ম্যাচেই কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স করে টিমকে পয়েন্ট দিচ্ছে। সো অ্যাস্টন ভিলার ফিক্সচার দেখে আর বাজেট দেখে ওনানা কিন্তু ওয়ান অফ দ্য পিক হতে পারে, ডিফারেন্সিয়াল পিক। একদম অবশ্যই। এবং এবং আমাদের আমরা অ্যাস্টন ভিলা লেস্টার সিটি ম্যাচটা থেকে চলে যাবো এবারে আগের গেম উইকের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস, যেটা ছিল বোর্নমাউথ ভার্সেস এভারটন। ডমিনিক ক্যালভার্ট লুইন এতদিন পরে ফাইনালি আগের স্কোর শিটে নিজের নাম লেখাতে পেরেছে। এবং অবশ্যই আমরা একটা একটা প্লেয়ারের কথা বলেছিলাম নিজেদের গেম উইক রিভিল ভিডিওতে, একজন প্লেয়ারের কথা বলেছিলাম বোর্নমাউথ থেকে, যে যে পয়েন্টও দিয়েছে। সো কিরকম মানে হাউ ডু ইউ সি ইট, হাউ ডু ইউ সি দিস গেম, এন্ড টু এন্ড স্টাফ, লাস্ট মিনিট অব্দি টান টান উত্তেজনা? সন্দীপ, যদি তোর অ্যানালাইজ করতে হয় ম্যাচটা, হাউ ডু ইউ ওয়ান্ট টু সে ইট? হ্যাঁ, যেখানে তোমরা এভারটন প্রথম প্রায় 18 মিনিটস এর উপর ম্যাচটা ডমিনেট করছিল 2-0, সেখান থেকে বোurnemouth একটা ট্রিমেন্ডাস কামব্যাক, স্টার্টিং উইথ সেমেও, যেরকম আমরা বলেছিলাম। সেমেও অ্যান্ড সিনেস্তেরা দুজনেরই কথা বলেছিলাম আমরা আগের আমাদের সব এপিসোডসে, দুজনেই পয়েন্ট দিয়েছে। এবং তার মানে এভারটন লাস্ট 10-15 মিনিটসে কিভাবে নিজেদের টিম ব্যালেন্সটা ঠিক না রেখে 3টে গোল খেয়ে গেল, দ্যাট টু অন আ হোম ফিক্সচার, এটাই হচ্ছে তাদের একটা দেখার বিষয়। কারণ আমরা যেরকম বললাম, এভারটনের সাথে আমরা যদি দেখি, অপোনেন্টসরা প্রচুর চান্স ক্রিয়েট করছে, এবং লাস্টে বোনমাউথের সাথে গিয়েও, ইফ ইউ গিভ দি ফার্স্ট 60-70 মিনিটস অফ দি গেম অ্যাপার্ট, আমরা গিয়ে দেখবো সেম জিনিসই হয়েছে, এবং সেখানেই ম্যাচটা ব্রাইটন কিন্তু নিয়ে বেরিয়ে গেছে।
সরি ব্রাইটন নয়, বোনমাউথ ম্যাচটা নিয়ে বেরিয়ে গেছে। তো এবং তার মানে সেমেও প্রতিটা ম্যাচেই সিজনে ভালো খেলছে। আমরা যদি সেমেও স্ট্যাটস দেখি, তাহলে সেমেও কিন্তু অনেক কটা ম্যাচেই তার মানে অ্যাসিস্ট করেছে আগের গেম উইকগুলোতে, এবং এই ম্যাচটাতে আবার একটা গোল করে দিয়েছে। তো সেমের ধারে আমাদেরকে দেখতে হবে, প্লেয়ারটা খুবই প্রমিসিং, কি করছে না করছে পরবর্তী ম্যাচগুলোতে, সেই ধারে আমাদেরকে চোখ রাখতে হবে। এবং এই সিজনেও আমরা যদি দেখি, প্রায় 19 পয়েন্ট অলরেডি দিয়ে দিয়েছে, যেখানে এই সপ্তাহে একটা গোলও করলো। কিন্তু লাইক বোনমাউথের খুব একটা যে ভালো ফিক্সচার্স পরের ম্যাচগুলোতে, সেটা ব্যাপার নয়। তো এই প্লেয়ার গুলো ভালো খেললেও আমাদেরকে এক্ষুনি যে বোনমাউথের প্লেয়ার্স নিতে হবে সেমনি কোনো ব্যাপার নেই। উই ক্যান লাইক ওয়েট ফর দি পারফেক্ট টাইম টু ব্রিং দিস প্লেয়ার ইন আওয়ার টিম, যেখানে তাদের রিলেটিভলি ফিক্সচার্স গুলো ইজি হবে। এবং সেই হিসাবে এই যে যেই প্লেয়ার গুলো নজর কাটছে ফ্রম বোনমাউথ, এদেরকে আমরা নিতে পারি তার মানে। এবং বাজেটটাও অনেকটা রিলেটিভলি কম এই প্লেয়ার গুলো। কিশোর, আমাদের ওয়াচ আউট লিস্ট যে প্রোগ্রামটা আমাদের ছিল, এপিসোডটা যেটা ছিল, সেখানে আমরা বলেছিলাম যে ওয়াই সেমিনিউ ওয়াজ দি চয়েস অ্যাপার্ট ফ্রম রজার্স অ্যান্ড দি আদার গাই ওয়াজ এমিল স্মিথ্রো। Why he was stand out even though his underlying stats was great, but আমরা সবসময় বলেছিলাম যে এভারটনের মধ্যে ডিফেন্স আছে, যে এত এত গোল কনসিড করছে পুরো পুরো মানে এখন অব্দি প্রিমিয়ার লিগে। তো মানে এবং অবশ্যই এদের নেক্সট খেলা বোর্নমাউথের আছে চেলসির সাথে। তো চেলসি মানে আমি জানি না মানে হাউ ডু সি ইট, আমি তো অ্যাজ আ চেলসি ফ্যান মনে করি না চেলসি ডিফেন্স ইজ স্টিল সেটেলড। সো মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক শুড উই গো ফর সেমিনিও? কারণ 5 সাড়ে 5 5-এ একটা মিডফিল্ডার আমরা পাচ্ছি, আমরা হয়তো একটা বড় সাইড প্রিমিয়ামকে নিয়ে আসার মানে জায়গা করে নেওয়া যাবে ওইরকম একটা মিডফিল্ডার প্লেয়ারকে রাখলে। তো মানে কিভাবে দেখা উচিত? হ্যাঁ, আমি যেটা অ্যাগ্রি করবো সেটা হচ্ছে সেমিনো কিন্তু পুরো ম্যাচটা যদি আমরা দেখি, সেমিনো কিন্তু খুবই লাইভলি ছিল। অ্যান্ড মানে খুব ডাইরেক্টলি ইনভলভ ছিল গোলের মধ্যে। ও যদি এক্সজিআই দেখা হয়, তার কিন্তু এক্সজিআই অনেকটাই হাই। অ্যান্ড তার আগের গেম উইকে 4টে শট ইন দা বক্স ছিল, অ্যান্ড একটা বিগ চান্স ছিল। অ্যান্ড সেই একটা বিগ চান্সের মধ্যেই কিন্তু সে গোল কনভার্ট করে দেয়। সো ইট ইজ এ ভেরি পজিটিভ। অ্যান্ড সেমিনো লাস্ট 3টে গেম উইক ধরে কিন্তু বোরমাউথের হয়ে মানে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। অ্যান্ড সেই পারফরমেন্স নিয়ে আমি বলবো বোরমাউথ ভার্সেস চেলসি যে ম্যাচটা হবে, খুব একটা চেলসির জন্য ইজি ম্যাচ হবে না। বিকজ চেলসি একটা ম্যাচ ড্র করে আসছে, সেইখানে বোর্নমাউথ একটা হারা ম্যাচ জিতে আসছে, তাদের কনফিডেন্স কিন্তু অনেক হাই হবে। অ্যান্ড সেইটা কিভাবে চেলসি সামলায়। চেলসি, আমি মনে করি চেলসি ওয়ান অফ দ্য বিগ টিম ইন দিস প্রিমিয়ার লিগ। মানছি তাদের স্টার্টটা একটা ম্যাচ ড্র, একটা ম্যাচ উইন আর একটা ম্যাচ লস দিয়ে শুরু হয়েছে। বাট তাদের যে প্লেয়ার প্রতিভা আছে তাদের টিমের মধ্যে, মিডফিল্ড থেকে শুরু করে ফরওয়ার্ড থেকে শুরু করে মিড ডিফেন্সিভ, তাদের হয়তো এখন সেট আপ হতে একটু টাইম লাগছে। বাট একবার যদি জেল হয়ে যায় প্রত্যেকটা প্লেয়ার, কারণ জোয়াও ফেলিক্স নতুন এসছে, সে একটা ম্যাচ খেলেছে, প্লাস সব প্লেয়াররা সেই সেট আপের সাথে একত্রিত এখনো সেরকম ভাবে খেলছে না বলে হয়তো কিছু গেমের মধ্যে কিছু ফল্টস আছে। বাট আমি মনে করি নেক্সট ম্যাচ থেকে হয়তো তারা সেই সেরা ফর্মে আমার ফিরবে। অ্যান্ড আমার মনে হয় চেলসি বোনমাউথকে হাড্ডাহাড্ডি টক্কর হলেও বোনমাউথকে হারিয়ে দেবে। অ্যান্ড বোনমাউথের দিকে সেমিনও ভালো খেলছে, বাট কতটা চেলসির কাছে কতটা সেই পারফরমেন্সটা বজায় রাখতে পারবে, সেটার জন্য আমি তাকিয়ে আছি। হ্যাঁ, চেলসির তুই দেখ মানে চেলসিকে নিয়ে যখন কথা হলোই, মানে চেলসি নাও হ্যাজ কনসিডারেড গোলস ইন এভরি গেম সোফার, সেটা সিটিও করেছে। কিন্তু চেলসি যেভাবে গোলগুলো খেয়েছে মানে এটা, আর সিটি যেভাবে গোল খেয়েছে, ডিফেন্সিভ এরারদের জন্য দুজনই গোল খেয়েছে। কিন্তু আহ, মানে দের ইজ এ ডিফারেন্স। আর যদি তুই বলিস স্কোয়াডকে সেটেল ডাউন করতে, আই মিন উইথ আ স্কোয়াড লাইক 40-45 প্লেয়ার্স, মানে ইউ আর নট মেকিং দ্য লাইফ অফ ম্যানেজার ইজিয়ার। আমার তো মনে হচ্ছে উইথ অ্যাডিং মোর প্লেয়ার, সো মেনি গোলকিপার্স, মানে একটা এত বড় একটা মানে একটা একটা চাপ ছিল যে মানে এত গোলকিপার মানে অবভিয়াসলি প্লেয়ারকে অফলোড করতে হবে। তো প্লেয়ার যদি অফলোড হয় তো একটা ড্রেসিং রুমের অবস্থা ভালো থাকে না। মানে সব দিক থেকে একটা 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 অদ্ভুত সময় দিয়ে যাচ্ছি। বাট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা হচ্ছে যে একটা নতুন সাইনিং করেছে লাস্ট লাস্ট ডেতে, একদম প্রবলি ক্লোজ অফ দি ট্রান্সফার মার্কেট, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলে যাওয়া সন্দীপের খুব পছন্দ জেডেন স্যানচোকে সই করে নিয়েছে চেলসি একদম। বরুসিয়া ডটমন্ড থেকে, ম্যানচেস্টার ইউনাইটেডের মুখের সামনে থেকে, মুখের গ্রাস থেকে একদম নিয়ে আসা। কি মনে হচ্ছে সন্দীপ, মানে একটা কি আমরা দেখবো যে ওল্ড ট্রাফোর্ডে একটা দৌড়ে এসে একটা উইং বরাবর দৌড়ে মানে কি মাজাররাউইকে কাটিয়ে একটা গোল দিল নাকি জেডেন স্যানচো চেলসির হয়ে? ডিপেন্ড করছে কতটা টিম কম্বিনেশনের সাথে জেল করতে পারে স্যানচো। এক্ষুনি যে এসেই 40, অ্যাজ ইউ সেড, 40 ম্যানের স্কোয়াড, সেখানে ভালো অপশনসও আছে ম্যানেজারের কাছে। সেখানে এসে প্রথমেই যে চান্স পেয়ে যাবে ফার্স্ট টিমে, সেটা নাও হতে পারে এবং হতেও পারে, ডিপেন্ডস অন হাউ ইজ জেলিং আপ উইথ দ্য টিম ইন দ্য প্র্যাকটিস গেমস, এর উপর ডিপেন্ড করবে। এবং চেলসি যদি আমরা আগের খেলাটাও দেখি, চেলসি কিন্তু পুরো ম্যাচটাই ডমিনেট করেছে।
আমরা যদি পজিশন দেখি তো মোর দেন 60% পজিশন ছিল চেলসির সাথে। শর্টসও চেলসির বেশি ছিল, সবই ছিল। কিন্তু ম্যাচটা যেরকম এজে একটা খুবই তার মানে এমনই প্লেয়ার যে কোনো মতেই যে কোনো বড় টিমের সাথেই ভালো খেলে। মানে আমরা আগের সপ্তাহেও বলেছিলাম কথাটা, বড় টিমের সাথে ভালো খেলেছে এবং 53rd মিনিটে গোলটা করে দিয়েছে। তো সেখানেই চেলসি তারপরে গোল স্কোর করতে পারেনি। এবং হ্যাঁ, ইটস টাফ ফর দ্য ম্যানেজার যে এমন একটা টিম যেখানে ভালো ভালো অপশনস আছে, সেখানে কাকে কিভাবে খেলাবে। ফেলিক্স আগে আমার মনে হয় 50 মিনিটসের পরেই নেমেছিল ম্যাচটাতে, এবং জ্যাকসন গোলও করেছে প্রথম থেকে স্টার্ট করে। তো চেলসির পরের ম্যাচটাও বোurnemouthের সাথে হয়তো চেলসি উইনিং সাইডেই ফিনিশ করবে। এই ম্যাচ আনফর্চুনেটলি করতে পারেনি, যদিও তারা ডমিনেট করেছে পুরো ম্যাচটাই। কিন্তু হ্যাঁ, ক্রিস্টাল প্যালেসকেও অবভিয়াসলি ক্রেডিট দিতে হবে, চেলসির হোম গ্রাউন্ডে গিয়ে সেখানে গিয়ে এক গোল করে ম্যাচটা থেকে 1 পয়েন্ট নিয়ে আসা। কিন্তু হ্যাঁ, ভালো লাগছে ওভারঅল টিমটা যেভাবে খেলছে ম্যারেস্কার আন্ডারে। দের ইজ সাম ভিশন, এটা আমাদের মনে হয় একটা ভিশন দেখা যাচ্ছে টিমটাকে নিয়ে। হি ইজ বিল্ডিং আ প্রজেক্ট, একটা ভালো টিম বানাচ্ছে। গোয়িং, যেমন আমরা যদি, যেটা আমরা প্রথমেও বললাম যে এখন টপ 4-এর সিনারিওটা যেটা আমরা দেখছি, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট ওয়াজ এক্সপেক্টেড 2-3 ইয়ার্স আগো। সেটা হয়তো আবার চেলসি সেই একটা টপ 4-এ কনসিস্টেন্টলি থাকার জায়গাতে হয়তো এখন থেকেই তাদের কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং নেক্সট ইয়ার বা নেক্সট তারপরের ইয়ারে হয়তো তারা অনেক ভালো জায়গাতেই থাকবে। তো যেরকম সন্দীপ বলছিল কিশোর, আমরা গেম উইক গুরুজে রেকমেন্ড করেছিলাম এজে যদি টিমে থাকে, মানে আন্ডারলাইন স্ট্যাটস ভালো, এজেকে রেখে দিতে পারেন, আরো একটু দেখে নিন। তো কি মনে হচ্ছে, মানে অনেক কিছু, তোর তোর কি মতামত যে আমাদের রেকমেন্ডেশনটা তাহলে তো ঠিকই যাচ্ছে নাকি আমাদের এখন অব্দি? আমাদের এই যে আগের উইকে আমরা বলেছিলাম যেটা, যে এসে হয়তো গোল করেনি পাঁচ দুটো উইক, বাট তার কিন্তু হাইয়েস্ট শটস ছিল ইন দা গোল, 12 শটস টোটাল হাইয়েস্ট শট। তো সেইটা আমরা বলেছিলাম ওকে নিয়ে একটু পেশেন্স রাখতে হবে, আর সেই পেশেন্স যারা রেখেছে যে ম্যানেজাররা, তারা তাদের ফল পেয়েছে গেম উইক 3-তে। তো এপিএল ইজ অল অ্যাবাউট পেশেন্স, কিছু প্লেয়ারকে আপনাদেরকে পেশেন্স রাখতে হবে। And তারা নিশ্চয়ই, বিকজ এরা হচ্ছে প্রুভেন প্লেয়ার, মানে বছর বছর তারা পারফরমেন্স করে এসছে, সেই জন্য আমাদের বিশ্বাস যে কোনোদিন না কোনোদিন জ্বলে উঠবে। আর সেই পারফরমেন্সের থ্রু দিয়ে আমরা দেখতেও পাচ্ছি যে এমনি নয় যে ও সেরকম পারফর্ম করতে পারছে না, পারফরমেন্স করছে, বাট গোল করা ইট ইজ লাক অনেক সময়, বা পোস্টে লেগে যায় অনেক সময়, শর্টস নেয় বাট সেটা সেইভাবে হয়তো গোলের ভেতরে ঢোকে না। বাট অ্যাট লাস্ট আমরা সেই এজের নামে একটা গোল পেয়ে গেছি, অ্যান্ড টোটাল 10 পয়েন্টসও দিয়েছে। তো ইট ইজ এ, মানে ওইটাই বললাম তাকে, এই বাজেটে এজে ইজ এ ভেরি গুড চয়েস। অ্যান্ড অবভিয়াসলি লাইভলি প্লেয়ার, সবসময় একটা গোল ইনভলভমেন্টে থাকে, এক্সজিআই ইজ ভেরি হাই, এক্স এ ইজ ভেরি হাই, অ্যান্ড শর্ট অ্যান্ড পেনাল্টিও কিন্তু এজে নাই ক্রিস্টাল প্যালেসের হয়ে। তো পয়েন্টস দেওয়ার সবসময় কিছু না কিছু চান্স আছে। ও কোনোদিন, মানে খুব কম চান্সই যেখানে হয়তো সে শূন্য হাতে আমাদেরকে ফিরিয়ে দেবে। সো অলওয়েজ বিলিভ ইন এজে, অ্যান্ড ইজ এ প্রুভেন প্লেয়ার। একদম। অ্যান্ড অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে যে লাস্ট গেম উইকের সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট মোস্ট ক্যাপ্টেন প্লেয়ারকে নিয়ে, কোল পালমার। সে অবশ্যই একটা অ্যাসিস্ট দিয়েছে যেরকম কিশোর বললো। তো কোল পালমার সেকেন্ড মোস্ট হাইয়েস্ট, সেকেন্ড মোস্ট র্যাঙ্কড ক্যাপ্টেন ছিল। অনেকে ক্যাপ্টেন, মানে প্রায় 1 মিলিয়ন লোক তাকে ক্যাপ্টেন করেছিল অ্যাকর্ডিং টু দি স্ট্যাটস। তো তার পারফরমেন্স নিয়ে কি কি বক্তব্য তোদের? কোল পালমার তার মানে অবভিয়াসলি সেকেন্ড চয়েস ক্যাপ্টেন হিসেবে থাকবে, কারণ কোল পালমারের আগের বারও আমরা যদি দেখি তো অমনি 17 ম্যাচেস অনেক মানে আমরা যদি দেখি ও নেক্সট সেকেন্ড হাফে বেশি চান্স পাওয়া শুরু করেছিল চেলসির আগে। সে সেকেন্ড হাফ কেন, প্রায় ফার্স্ট হাফেও পেয়েছিল। 244 টোটাল পয়েন্ট করেছিল তার মানে 38টা গেম উইকের মধ্যে। এবং কোল পালমার এমনই একটা প্লেয়ার যে 17 পয়েন্ট দিলেও আমাদের এটাই আশা থাকে যে পরের গেম উইকেও অমনি কাছাকাছি পয়েন্ট দেবে যখন ফর্মে থাকে কোল পালমার। তো সেই জন্যই খুব তাড়াতাড়ি নিজের ইংলিশ তার মানে ইংল্যান্ড টিমেও জায়গা করে নিয়েছে কোল পালমার। এবং খুবই একজন অ্যাটাকিং প্লেয়ার এবং দুর্দান্ত প্লেয়ার, যে ফর্মে থাকলে যে কোনো টিম, স্পেশালি হয়তো তার মানে যেগুলো বড় ম্যাচ, লিভারপুল বা স্পার্সও বলা যায় না, লিভার এই ম্যাচগুলো হয়তো আর্সেনাল 17 পয়েন্ট দিতে পারলো না, বাট অবভিয়াসলি ওর ইন্টেন্ট থাকবে সেই ম্যাচেও, সেখানেও হয়তো তার থেকে একটা বা দুটো গোল আমরা পেয়ে যাবো। তো ইন্টেন্টটা ম্যাটার করে। এবং কোল পালমার আমি যখন থেকে ফলো করা শুরু করেছি আগের সিজনে, আমি এটাই নোটিস করতাম কি কোল পালমার সবসময় অ্যাট দি রাইট পজিশন থাকে। মানে যে কোনো যখন একটা বল ফিরে আসছে হয়তো গোলকিপারের থেকে ডিফ্লেক্ট হয়ে বা একটা স্ট্রাইকারের থেকে হয়তো কোথাও একটা লেগে বলটা ডিফ্লেক্ট হয়, হি ইজ অলওয়েজ ইন দ্য রাইট প্লেস। তো গোলটা খুব ভালো চিনে কোল পালমার। এবং যেহেতু মানে কোল পালমার মিডফিল্ডার হিসেবে আছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে, তবু আমরা সবসময় ওকে দেখতে পাবো অ্যাক্রস সবকটা ম্যাচেই গোলের জায়গাতেই থাকবে, যেখানে বল থেকে গোল একটা হয়ে যাওয়ার চান্স থাকে উইল সি কোল পালমার দেওয়ার। তো কোল পালমার 17 পয়েন্ট আগের গেম উইকে দিয়েছিল, এই গেম উইকেও অ্যাসিস্ট দিয়েছে এবং পরবর্তী ম্যাচগুলোতেও ভালো পয়েন্ট দেবে। এই গেম উইকটা হয়তো সেমি 17 পয়েন্টস আসেনি। এবং কোল পালমারকে অনেক কটায় যেখানে যেই যেই আমরা ফিক্সচার গুলো দেখবো, সালা বা হালান্ডের টাফ পিকচার একটু, যেখানে কোল পালমার থার্ড চয়েস হিসেবে উঠে আসবেই। তো কিশোর, তোকে যদি বলতে হয় যে 10-10.5 মিলিয়নের, ধর সাকা আছে, সন আছে, কোল পালমার আছে, হু উড ইউ চুজ ইফ ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম? ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে এই এই সময় এই
এই প্রাইস রেঞ্জে কিন্তু তিনটেই খুবই কুশলী প্লেয়ার, তাদের পারফরমেন্সও দুর্দান্ত। সাকাকে যদি দেখা হয়, তিনটে পরপর গেম উইকে কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে পয়েন্ট দিয়েছে আমাদেরকে। গোল এক্সজিআই ইজ ভেরি হাই ফর সাকা, এক্স এআই ইজ ভেরি হাই। তো গোল ইনভলভমেন্ট, গোল এক্সজি, এক্সপেক্টেড গোল অ্যান্ড এক্সপেক্টেড অ্যাসিস্টও কিন্তু হাই। সিমিলারলি আমরা পালমারে যেমন আগের গেম উইকে দেখেছিলাম 17 পয়েন্টস দিয়েছিল, সেখানে তার তিনটে অ্যাসিস্ট একটা গোল। তো পালমারে চেলসির পক্ষ থেকে পালমার ইজ দ্য লাইমলাইট, তার কিন্তু গোল এক্সপেক্টেন্সি রেশিও অ্যান্ড এক্সজিআই ইজ ভেরি হাই, অ্যান্ড সেই হিসেবে সনও তাই। তো এটা এখানে চুজ করা একটা প্লেয়ার ইজ ভেরি ডিফিকাল্ট। যদি দুটো প্লেয়ার চুজ করা হয় তো সাকা অ্যান্ড পালমার অলওয়েজ একটা ইন একটা মাই টিম। কোশ্চেন তো তো সিম্পল। it is very difficult to select একটা, but according to the performance and যদি ফিক্সচার্স হিসেবে দেখি তো কোল পার্মার উইল বি ইন মাই টিম, বিকজ তার পরের ম্যাচ বোর্নমাউথের সাথে আছে, এবং 7 গেম উইক 6 পর্যন্ত তাদের কিন্তু ফিক্সচার্স কম্পারেটিভলি আর্সেনালের সাথে বা স্পার্সের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যেখানে সন এন্ড সাকার সাথে, এখানে কিন্তু কোল পার্মারের ফিক্সচার্স কিন্তু কম্পারেটিভলি ইজি। অ্যান্ড সেই জন্য আমরা পার্মারের যে পারফরমেন্স আগের গেম উইকেও দেখেছিলাম, 17 পয়েন্ট দিয়েছিল। তো সেই পারফরমেন্সটা আমরা আমরা এক্সপেক্টেড যে নেক্সট উইক বা তারপরের গেম উইকেও আমরা সেটা পেতে পারি কোল পারমারের কাছ থেকে। না অবভিয়াসলি। প্লাস আমি অ্যাড করবো, আর্সেনাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও খেলবে, সেখানে চেলসিতে সেই স্পেসটা থাকবে, তো সাকা মাইট গেট টায়ার্ড কামিং ইনটু দ্য গেম উইকস ধীরে ধীরে। এবং যেমন কিশোর বললো, নেক্সট কয়েকটা ফিক্সচার কিন্তু রিলেটিভলি অনেক ইজি চেলসি দেন আর্সেনাল, তো তো সেখানে মানে যদি পালমারি। যদি চ্যাম্পিয়ন্স লিগটা যদি পার্সপেক্টিভ হয় যে আর্সেনাল খেলবে মঙ্গলবার বুধবার, ঠিক আছে, চেলসি খেলবে কনফারেন্স লিগ, চেলসি খেলবে থার্সডে ফ্রাইডে, মানে তাহলে তো চেলসির ফ্যাটিকটা বেশি থাকবে কামিং টু দি প্রিমিয়ার লিগ। চেলসির আমার মনে হয় না কনফারেন্স লিগের স্টার্টিং ম্যাচে হয়তো পালমারকে প্রতিটা ম্যাচে খেলাবে, আই ডোন্ট থিঙ্ক সো, কারণ সেখানে দেখতে হবে মারেস্কা কি টিম কম্বিনেশন নামাচ্ছে না নামাচ্ছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমার মনে হয় সাকা তো স্টার্ট করবে প্রতিটা ম্যাচ, আই থিঙ্ক সো। কারণ চ্যাম্পিয়ন্স লিগও তুই যদি দেখিস, মানে এবছর ফিক্সচার বেড়েছে, গ্রুপ স্টেজের ম্যাচেস হ্যাভ ইনক্রিজ, সো এরকম না যে সাকা সব ম্যাচ স্টার্ট করবে বলে, মানে অবভিয়াসলি মানে সাকা একটা খুবই ক্রুশিয়াল প্লেয়ার ফর আর্সেনাল, সেরকমই কোল আমার একটা খুবই ক্রুশিয়াল প্লেয়ার ফর চেলসি। বাট আমি এখানে অ্যাড করবো একটা জিনিস, চেলসির কাছে কিন্তু অনেক অল্টারনেট অপশনস আছে, প্রচুর প্লেয়ার, সেটা কিন্তু আর্সেনালের কাছে নেই। সাকা যে পারফরমেন্সটা দিচ্ছে, সাকাকে যদি না খেলে আর্সেনাল কিন্তু অনেকটা মানে ড্রপ হয়ে যাবে তাদের মিডফিল্ডের যে পজিশন, বিকজ সাকার পারফরমেন্সের উপরে কিন্তু আর্সেনাল গোল করছেন। তার সাকা অ্যান্ড হাভার্টসের যে জড়িটা আর্সেনালকে প্রত্যেকটা গোলের মধ্যে ইনভলভমেন্ট আছে, সেটা কিন্তু আমরা যদি চেলসির পক্ষে দেখি, চেলসির কিন্তু পালমারের জায়গায় অন্য প্লেয়ার প্রচুর রিপ্লেসমেন্ট আছে। জর্ডান স্যাচোকে নিয়েছে, জোয়া ফেলিক্স আছে, মুডরিক্স আছে। তো দেয়ার আর মেনি অপশনস, সেখানে ওরা কোল পালমারকে অল্টারনেটলি খেলাতেও পারে, বাট সেইটা কিন্তু অপশনটা সাকার নেই। আরেকটা জিনিস অ্যাড করবো, চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এবার যে গ্রুপ স্টেজে যে প্রথম 8টা গেম আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা গেম কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স, অ্যান্ড প্রত্যেকটা বড় বড় টিমের সাথে গেম আছে, মানে একটা গেমও কিন্তু পিছলেলে তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে, পরের পরের রাউন্ডে ওঠার জন্য খুব চাপ হয়ে যাবে, তো সেটাও লাইটলি নেওয়া যাবে না। তো এই এই মানে এইটা অ্যানালিসিসে আমি যেটা মনে হচ্ছে, উম, সাকার মানে কতটা ফিট থাকবে বা কতটা তার স্ট্যামিনা থাকবে চ্যাম্পিয়ন্স লিগে একটা হাই ভোল্টেজ খেলে তারপর এগেন প্রিমিয়ার লিগে খেলা, সেই দিক থেকে আমার একটু ডাউট আছে যে আর্সেনালের সাকার উপর। ঠিক আছে, এবারে আমরা আর্সেনালের সাকাকে নিয়ে কথা বললাম, এবং অবশ্যই চেলসির কোল পালমারকে নিয়ে কথা বললাম, যে ছিল থার্ড গেম উইকের সবচেয়ে সেকেন্ড হাইস্ট ক্যাপ্টেন প্লেয়ার। এবং লাস্টলি আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে অ্যাবাউট দ্য প্লেয়ার যে ছিল এই এফপিএল এরও সবচেয়ে মোস্ট ক্যাপ্টেন প্লেয়ার, এবং প্রায় 4 মিলিয়ন এফপিএল ম্যানেজার তাকে ক্যাপ্টেন করেছিল, এবং নান আদার দ্যান নরওয়েজিয়ান এরলিং হালান্ড, যে আবার ব্যাক টু ব্যাক হ্যাট্রিক করে দেখিয়ে দিয়েছে যে তার তার কোনোদিনই খারাপ বা কোনোদিনই ভালো এরকম কিছু ম্যাটার করে না, সে জাস্ট হাসতে খেলতে হ্যাট্রিক করে। বাট ইন্টারেস্টিং জিনিসটা, কিশোর সন্দীপ প্রথম অ্যাওয়ে হ্যাট্রিক ফর এর্লিং হালান্ড। নট অনলি অ্যাওয়ে হ্যাট্রিক, মানে আমরা যদি রেকর্ড গুলো দেখি, লেস দেন 70 ম্যাচ টু মেক 8 হ্যাট্রিক্স, সেখানে হ্যাট্রিকের রেকর্ড আমরা আশা করতে পারি হ্যালান্ডের থেকে, আমরা আশা করতে পারি যে হ্যালান্ড রেকর্ডটা ব্রেক করে দেবে হাইস্ট হ্যাট্রিক্সের, এবং খুব তাড়াতাড়ি করবে। কনসিস্টেন্টলি যখন থেকেই এসছে ম্যান সিটির টিমে, তখন থেকেই ভালো খেলে আসছে, এবং হ্যালান্ড ইজ আ হরার টু আদার টিম, হ্যালান্ড আ হরার। তো হ্যালান্ডকে না, এখনো আমরা বলবো হ্যালান্ডকে যদি কোনো ম্যানেজার্সরা টিমে নেই, না নিয়ে থাকে ফর হিজ প্রাইস, তো হ্যালান্ডের প্রাইসটা কিন্তু দিনকে দিন বাড়ছে, অলরেডি 15.2 হয়তো হয়ে গেছে, সেটা 15.5ও মিড উইকের পর 19টা গেম উইক্স এর পর হয়ে যাবে না, এটাও বলা যায় না, যদি এমনি পারফরমেন্স আসতে থাকে। হয়তো নেক্সট 19টা গেম উইক্স এর মধ্যে আমরা আরো একটা হ্যাট্রিক বা দুটো হ্যাট্রিকও দেখে নিতে পারি। তো হ্যালান্ড নিয়ে আর বেশি কিছু বলার নেই, অ্যাজ এক্সপেক্টেড খেলছে, এবং লাইক মোর দ্যান এক্সপেকটেশনস খেলছে, পরপর দুটো গেম উইকে হ্যাট্রিক ইজ নট আ ম্যাটার অফ জোক। এন্ড প্রবাবলি ফর দি ফার্স্ট টাইম যে প্রথম 3টা ম্যাচে হ্যাট্রিক, দুটো হ্যাট্রিক বোধহয় বোধহয়
অনেকদিনই হয়নি, মানে বোধহয় 70-80 ইয়ার্স এর রেকর্ড বোধহয় ভেঙেছে হ্যালান্ড। প্লাস লাইক আই ওয়াজ সেইং কি ফার্স্ট অ্যাওয়ে হ্যাট্রিক, মানে অনেকেই ওয়েস্ট হ্যামের ম্যাচটাতে কোল পালমারকে ব্যাক করেছে বিকজ অফ হিজ অ্যাওয়ে রেকর্ডস, যেটা অতটা হয়তো সলিড ছিল না দ্যাট লাইক হিজ হোম রেকর্ড। বাট মানে জাস্ট কিছু বলার নেই। কি মানে এবং শুধু হ্যালান্ড নয়, মানে আমার মনে হয় যে আগের ম্যাচটা যদি দেখা যায় হ্যালান্ড হয়তো হ্যাট্রিক করেছে, কিন্তু সবচেয়ে চোখে যাকে দেখে সবচেয়ে বেশি ভালো লাগে সে সে নান আদার দ্যান দি বেলজিয়ান ক্যাপ্টেন কেভিন ডে ব্রুনে। তো কেভিন ডে ব্রুনে কে নিয়ে কি পয়েন্ট অফ ভিউ তোর, কিশোর, কি অ্যানালিসিস? হ্যাঁ, আমরা অবভিয়াসলি হ্যালান্ড দা টার্গেট ম্যান, সেটা অবভিয়াসলি আমরা কথা বললাম। বাট কেভিন ডি ব্রুইন যে ক্রিয়েটিভ খেলা, অ্যান্ড প্রত্যেকটা সেট পিসের মধ্যে কেভিন ডি ব্রুইন ছিল, অ্যান্ড একটা পোস্টও কিন্তু হিট হয়েছে। তো কেভিন ডি ব্রুইনের কপাল লাক খারাপ যে তার স্কোর শিটে একটা গোল অ্যাড হয়নি। বাট তার পারফরমেন্সও কিন্তু হ্যালান্ডের মতোই সিমিলার পারফরমেন্স। যদি আমরা দেখা যায় কিছু স্ট্যাটস, 4টে চান্সেস ক্রিয়েট করে, একটা বিগ চান্স ছিল, আর একটা বিগ চান্স ক্রিয়েট করেছে। অ্যান্ড আমরা যেটা দেখেছি, ও অ্যাসিস্টও দিয়েছে কেভিন ডিব্রুন। তো কেভিন ডিব্রুনের জাস্ট লাক ওয়াজ নট অন হিজ সাইড, সেজন্য হয়তো পয়েন্ট সেভাবে দেয়নি। বাট সিমিলার টাইপ অফ পারফরমেন্স লাইক হ্যালান্ড, হ্যালান্ড জাস্ট লাইক হি হ্যাজ ফিনিশ দ্য গোলস, স্কোর শিটে তাই হ্যাট্রিক, অ্যান্ড ইট ইজ লাইক আনবিলিভেবল। অ্যান্ড দ্য রেকর্ড সেজ লাইক 8 হ্যাট্রিক্স ইন 89 ম্যাচেস ফর ম্যানচেস্টার সিটি, যেখানে অ্যাগুয়েরোর হচ্ছে 11 হ্যাট্রিক্স রেকর্ড ইন 268 ম্যাচেস। বাট হ্যালান্ড এত কম সময় এত কম ম্যাচে 8 হ্যাট্রিক্স, মানে আই ডোন্ট নো, আই থিঙ্ক কোথায় শেষ করবে হ্যালান্ড। সো আনবিলিভেবল, অ্যান আনবিলিভেবল পারফরমেন্স, অ্যান্ড টু স্কোর 2 হ্যাট্রিক্স ইন ব্যাক টু ব্যাক ম্যাচেস, কমেন্ডেবল। কিন্তু মানে সিটি ডিফেন্সটা যদি দেখা যায় এখন অব্দি ক্লিন শিট রাখেনি। এবং অবশ্যই অনেকে বলছিল যে গোয়ার্দিওল হুসএভার স্পিক্স ইট হুইচ এভার ওয়ে ইট ইট মে বি। তো মানে যখন মনে হচ্ছিল যে গোয়ার্দিওল যেরকম লাস্ট গেম উইকে লাস্ট সিজন আমরা দেখছিলাম যে ইনভার্টেড খেলছিল, বাদিক থেকে খেলছিল, অনেক অ্যাটাকিং খেলছিল। কিন্তু এই সিজনে আমরা দেখছি রিকো লুইস ওই জায়গাটায় ওই ওই পজিশনটা খেলছে, এবং গোয়ার্দিওল অনেক ডিফেন্সিভলি পিছন দিকে আছে, তো ওর গোল করার চান্সেস মানে অনেকটা কমে গেছে, কারণ ও ডিফেন্সিভ পজিশনে খেলছে। 3টে শট হয়তো আগের গেম উইকে নিয়েছে, কিন্তু গোয়ার্দিওল বা সিটি অ্যাজ এ ডিফেন্স, এডারসন অ্যাজ এ গোলকিপার, মানে hasn't been able to keep a clean sheet yet. তো মানে what do you guys have to say about it? এই গেম উইকে যেটা হয়েছিল, ওন গোল হয়েছিল রুবেন ডিয়াজের থ্রু দিয়ে। সো হুম। আই থিঙ্ক এডারসন উইল নট বি হ্যাপি উইথ রুবেন ডিয়াজ, বিকজ তার ক্লিন সিটটা রুবেন ডিয়াজের জন্য মিস হয়ে গেল। বাট ডিফেন্সিভলি আমি বলবো এখনো সেটেল, মানে ম্যান সিটি সেইভাবে যে আগের সিজনে যে একটা স্ট্রং ডিফেন্স ছিল সেইভাবে এখনো সেটেল হয়নি। বাট ম্যানচেস্টার ইজ অলওয়েজ এ বিগ টিম, তাদের ডিফেন্সটা সেটেল না হলেও তাদের ফরওয়ার্ডে ম্যাচ জিতিয়ে দেবে এনি এনি ডে। অ্যান্ড ডিফেন্স সেটেল হয়ে যাবে আশা করছি। গুয়ার্ডিওল হয়তো সেই নিজের ফর্মটা হয়তো সেই সেরা ফর্মে এখনো নেই, বাট তাদের আসতেও বেশি সময় হবে না। দে আর বিগ ম্যাচ প্লেয়ার্স, অ্যান্ড বিগ টিম অলওয়েজ কাম ব্যাক ভেরি স্ট্রংলি। সেটাই, যেমন এডারসন প্রিমিয়ার গোলকিপারের মধ্যে আছে, কিন্তু প্রথম 3টে গেম উইকেট থেকে ক্লিন শিটস আসেনি ম্যানচেস্টার সিটি, এবং একটা না একটা গোল খেয়েই যাচ্ছে, উইচ ইজ আ ম্যাটার অফ কনসার্ন। পরবর্তী ম্যাচটাও আই থিঙ্ক আর্সেনালের সাথে, ইফ আই এম নট রং, না ব্রেন্টফোর্ডের সাথে পরবর্তী ম্যাচটা। তো এই বড় বড় ম্যাচে কিরকম খেলছে ডিফেন্সে, দ্যাট উইল ম্যাটার। গার্ডিওল যেমন ভালো পারফর্ম নয়, একটা গোল খেয়ে যাচ্ছে, সেখান থেকে ক্লিন শিটসটা আসছে না। তো সেখানেই যদি এই সপ্তাহে যেমন ওন গোল হয়ে গেছে, যদি এই ওন গোলটা অ্যাভয়েড করতো, সেখানে এফপিএল ম্যানেজাররা হয়তো 6 পয়েন্ট পেয়ে যেত, যারা যারা একটা ডিফেন্ডার রেখেছিল। তো এটাই একটা ম্যানচেস্টার সিটির খেলা দেখে একটাই উইকলিং লাগছে, উইকলিং নয় সেরকম, তবু এরিয়া ওয়্যার দে ক্যান ইমপ্রুভ গোয়িং ইনটু দ্য চ্যাম্পিয়ন্স লিগ এন্ড ইনটু দ্য বিগ ফিক্সচার্স অফ ইপিএল ইজ দেয়ার ডিফেন্স। কারেক্ট। এবং এবং ওয়েস্ট হ্যামের যদি দিকে তাকাতে হয়, তো গোলটা অ্যাসিস্ট বাড়িয়েছে জেরার্ড বোয়েন। তো জেরার্ড বোয়েন একটা মানে প্রায় ওয়েস্ট হ্যামের দি লোন ওয়ারিয়ার টাইপস অফ একটা প্লেয়ার। সে মানে খেলেই যাচ্ছে খেলেই যায়, মানে বলে মানে মানে অবভিয়াসলি ওন গোল ছিল, কিন্তু মানে জেরার্ড বোয়েন হ্যাড টু গোল ক্রিয়েট দ্যাট অপরচুনিটি, টু ক্রিয়েট দ্যাট চান্স, যেখানে সিটি ওন গোলটা খেয়েছে। তো স্ট্যান্ড আউট আগেন ওয়ান্স এগেন ওয়েস্ট হ্যামের হয়ে জেরার্ড বোয়েন। ওয়েস্ট হ্যাম যত যত খারাপ খেলছে, জেরার্ড বোয়েন তত ভালো খেলছে। তো মানে কি কি বক্তব্য জেরার্ড বোয়েনকে নিয়ে? আগের সিজনেও তো আমি 15+ গোল ছিল বোলিংয়ের আমরা যদি দেখি, এবং অনেক কটা সিজন ধরেই ভালো খেলে আসছে। মাঝখানে একটা সিজন হয়তো কম, অ্যারাউন্ড 150-এর কম পয়েন্ট দিয়েছিল, কিন্তু বাকি দুটো সিজনে আমরা যদি দেখি, তার মানে মাঝে একটা সিজন ছাড়া আগের সিজনেও প্রচুর গোল করেছে, তার আগের সিজনেও প্রচুর গোল করেছে, মোর দেন 150 এফপিএল পয়েন্ট ছিল। বোয়েন পরবর্তী ফিক্সচার্স গুলো কিভাবে ইউটিলাইজ করতে পারছে ওয়েস্ট হ্যামের ফিক্সচার্স গুলোর উপর, সেটা ডিপেন্ড করবে। যেখানে ওয়েস্ট হ্যামের একটু রিলেটিভলি ইজি ফিক্সচার, সেখানে বোয়েনের থেকে পয়েন্ট আসবে আইদার ইন দ্য ফর্ম অফ অ্যাসিস্ট বা গোলস। আমার মনে হয় ওয়েস্ট হ্যামের আরো যে প্লেয়ার আছে তারা এখনো সেই ফর্মে আসেনি। ফর এক্সাম্পল অ্যান্টোনিওর আগের বারের পারফরমেন্স, লাস্টের লাস্টের কিছু গেম উইকসে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল।
প্লাস কুডুসের খুব ভালো নাম শোনা যাচ্ছিল, প্রি সিজন ফ্রেন্ডলিতেও তার থেকে অনেক গোল অ্যান্ড অ্যাসিস্ট পেয়েছিলাম। তো এই দুটো প্লেয়ারকেও আমি বোয়েনের সাথে অ্যাড করব, অ্যান্টোনিয়ান কুডুস। এই তিন প্লেয়ার যদি ঠিকমতো তাদের পারফরমেন্স, নিজের এক্সপেকটেশন লেভেলের পারফরমেন্স যদি করতে পারে, তাহলে হয়তো ওয়েস্ট হ্যাম অনেক বেটার খেলবে অ্যান্ড উইনিং হয়ে উঠবে, হয়তো আরো বেশি গোলস তাদের হয়ে করবে। কুডুস অ্যান্টোনিয়ার থেকে আরো বেশি এক্সপেকটেশন, অ্যান্ড তারা হয়তো ফিউচার গেম উইকস আরো ভালো খেলে ওয়েস্ট হ্যামকে জিত উপহার দেবে। অবশ্যই। তো এই ছিল আমাদের রাউন্ড আপ, এই ছিল আমাদের ভিডিও আজকের, এই ছিল আমাদের ওভারঅল অ্যানালিসিস অফ গেম উইক 3 অফ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। যেরকম গেল, আমরা উই ডিসকাসড অ্যাবাউট মোস্ট অফ দি থিংস, আর যেগুলো নিয়ে কভার করে নিয়ে আমরা অবশ্যই আপকামিং ভিডিওতে আসবো। বাট যাওয়ার আগে আপনাদেরকে মনে করি দেওয়া 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 একটা প্রয়োজন, যে আগামী আগামী সপ্তাহে ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হচ্ছে, এবং নেক্সট উইক আমাদের আবার প্রিমিয়ার লিগের খেলা, এপিএল এ খেলা। তো আপনারা যদি ট্রান্সফার করছেন, তো দেখে দেখে চিনতে ট্রান্সফার করবেন, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকে অনেক কিছু চেঞ্জেস হয়। এবং যদি ওয়াইল্ড কার্ড খেলবেন ভাবছেন, তো অবশ্যই মানে থিঙ্ক টেক ইউর কলস। এবং অবশ্যই খুব বেশি লেট করে দিলেও এরকম অনেক প্লেয়ার থাকবে যাদের পয়সা হয়তো, প্রাইসেস হয়তো ভ্যারি হয়ে যাবে, বিকজ ইটস আ ম্যাটার অফ 2 উইকস। সো কিপ অ্যান আই অন থিংস। অবশ্যই জল খাবেন, এবং নিজেদেরকে ঠান্ডা রাখবেন, নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, এবং অবশ্যই গেম উইক গুরুজ ফলো করবেন। গেম উইক গুরুজ নিজের আপকামিং এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের টাইমটা থাকবে, সেখানে আমরা একটা খুবই স্পেশাল একটা সেগমেন্ট নিয়ে আসতে চলেছি আমাদের আমাদের চ্যানেল থেকে, which is not something that we have done before, but we plan to plunge into a new avenue. And so we'll be back soon with yet another episode. Till then, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদেরকে ফলো করবেন। থ্যাংক ইউ, গুড বাই।